আসসালামু আলাইকুম। আমি এই যে কেস রিপোর্টের যে প্রথম ভিডিওটা ইন্ট্রোডাকশন টু রাইটিং কেস রিপোর্ট এটা একটু দেখা শুরু করেছি। তো ভাবলাম একটু বাংলা অর্থগুলো একটু শেয়ার করি। এখানে প্রথম যে স্লাইডটা লার্নিং অবজেক্টিভ, এটা মূলত এই শিক্ষণ উদ্দেশ্য। এই পুরো স্লাইডটা, এখানে যতগুলো স্লাইড আছে এই স্লাইডটা শেয়ার করা আসলে উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা এখানে আসলে বলা হয়েছে যে এগুলো দেখার পরে যাতে আমরা একটা কীভাবে একটু প্রেজেন্টেশন অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারি, আমরা একটু নিতে পারি, কীভাবে সঠিক কেস রিপোর্টটা সিলেক্ট করতে পারি প্রেজেন্টেশন করার জন্য বা কেস রিপোর্ট লেখার জন্য। এটা যে 1 নম্বর উদ্দেশ্য। আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ডেভেলপ লার্নিং অবজেক্টিভস দ্যাট এমফাসাইজ দ্য মেইন টিচিং পয়েন্টস অফ দ্য কেস। এবং এই যে কেস রিপোর্টটা, সেটার যে কোন কোন পয়েন্টগুলো আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো না থাকলে আসলে একটা কেস রিপোর্ট হয়ই না, এই বিষয়গুলো জানা। আর 3 নম্বর হচ্ছে ব্যাকওয়ার্ডস অ্যাপ্রোচ টু রাইটিং কেস রিপোর্ট। মানে একটা রিপোর্ট লিখতে গেলে যে যেগুলো লেখা লাগে, যেমন অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত, তো সেই ধাপগুলোতে একদম সিরিয়ালে অ্যাবস্ট্রাক্ট থেকে লেখা শুরু না করে বরং একটু কিছুটা উল্টাপাল্টা করে লিখলে লেখার ক্ষেত্রে সহজ হয়। একদম যেভাবে আমরা কেস রিপোর্টে লিখবো ওইভাবে না লিখে বরং কিছুটা উল্টাপাল্টা করে লেখা আর কি। তবে আমরা এটা তো সামনে দেখব যে কিভাবে আসলে কোনটা মেনটেন করে করতে বলা হয়েছে, তাহলে আমরা ব্যাকওয়ার্ড অ্যাপ্রোচটা বুঝে যাবো আর কি। তো আমরা সামনে এগোই। এরপরে কী আছে, ক্রেডিট। এখানে ওই যে এই স্লাইডগুলো যে ম্যাডেট পোর্টাল থেকে নেওয়া হয়েছে, এই ম্যাডেট পোর্টালটা সম্পর্কে একটু বলা আর কি। আপনারা চাইলে এখানে যদি লিঙ্ক দেখেন স্লাইডে, যদি এখানে লিঙ্কটা সরাসরি প্রয়োজন হয় ভিডিও থেকে, আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনশটটা গুগল লেন্সে গিয়ে কপি করে লেখাগুলো কপি করে নিতে পারেন। যেমন আমি অবশ্য স্ক্রিনশট নিয়ে রেখেছি, আমি একটু বেরিয়ে আপনাদেরকে একটু দেখাই গুগল লেন্সে কীভাবে যাওয়া যেতে পারে। এই যে আপনার গুগলে যাবেন, গুগলে গিয়ে আচ্ছা যে গেটওয়ে ড্রাগটা একটু সার্চ দিয়েছিলাম আর কি, এটা মানে কি। আপনারা যে হোমে যান, এই যে এখানে যে এটা সাইডে ডাউন সাইডে বাটনটা, লেন্সের বাটন আছে অবশ্য। আমি যেটা স্ক্রিনশট নিয়ে রেখেছি এটা দিলাম। এই যে ছবিটা যখন সিলেক্ট করবেন আপনারা, এই যে এখানে সিলেক্ট করার অপশন পাবেন, টাচ করবেন, সিলেক্ট হয়ে যাবে। তারপর যেটা সিলেক্ট করার, এই যে সিলেক্ট করে আপনারা কপি করে ফেলবেন আর কি। এই যে নিচে দেখবেন যে অলরেডি যেটা কপি করেছি ওটা লেখা হিসেবে চলে আসছে আর কি নিচে, এই যে এই জায়গায়। তো যে কপি করলে লিঙ্কটা কপি হয়ে গেল আর কি। এভাবে যে কোনো লেখা টেক্সট আপনারা গুগল লেন্স ব্যবহার করে সহজেই ইমেজ থেকে করতে পারেন। আচ্ছা যাই হোক, এটা দেখে আমরা একটু বের হই। আচ্ছা, আমার একটু মোবাইলের সমস্যা, বেরিয়ে গেলে আবার শুরু থেকে চলে আসে। আচ্ছা, এরপরে সামনে কী হতে হবে, এটা কোর্সটা এখানে স্লাইডগুলোর আউটলাইন দেওয়া হয়েছে কী কী আছে। প্রথমে যে ইন্ট্রোডাকশন, তারপর সিলেক্টিং কেস, কীভাবে একটা কেস সিলেক্ট করতে হয়, তারপর এই কেসটা যে লেখা হবে এটার অথরশিপ কারা হবে, 3 নাম্বার ডিফাইনিং অথরশিপ, মানে কে কে এটার অথর হিসেবে বা গবেষক হিসেবে থাকবেন। গবেষক তো 1 নাম্বারে যিনি থাকেন তিনি তো মেইন মূলত, আর সহযোগীরা থাকেন সাইডে ওনার পরে। তো এটা কীভাবে নির্ধারণ করা যেতে পারে এই সম্পর্কে হয়তো আলোচনা আছে। তারপর রাইটিং এ কেস রিপোর্ট বাই সেকশন, এবং কীভাবে ওই যে ভাগে ভাগে একটু ভাগ করে দেওয়া আর কি, কীভাবে একটা কেস রিপোর্ট লিখতে হয়, কী কী অংশ থাকে, এটা রাইটিং এ কেস রিপোর্ট বাই সেকশনে পাওয়া যাবে। এটাও সামনের স্লাইডগুলো সম্পর্কে বলা হচ্ছে আর কি, যে এইগুলো আমরা পাবো সামনে গেলে। তারপর রেফারেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটা আউটলাইন দিল। এরপরে তো প্রথম স্লাইড আছে হোয়াই রাইট কেস রিপোর্টস, কেন আসলে আমাদের কেস রিপোর্ট লিখতে হয়। এখানে প্রথম বলেছে প্রমোট একাডেমিক থট। আমাদের যে এটা যে যিনি কেস রিপোর্ট লিখছেন তার সেগুলো পরে আমরা আসলে কি পাই, সেগুলো পরে আমরা মূলত আমাদের যে ওই রোগ সম্পর্কে, ওই চিকিৎসা সম্পর্কে যেগুলো বলা হচ্ছে এগুলো সম্পর্কে একটা ধারণা, কনসেপ্ট আমরা কিন্তু ওই রিপোর্টটা পরে পাই। তো এছাড়াও আমাদের যে একাডেমিক কার্যক্রম, সেই একাডেমিক কার্যক্রমে তো রিসার্চটা থাকলে, বিশেষ করে অনার্স লেভেলে তো হয়তো কিছু রিসার্চের ধারণা হয়তো থাকে। তো সেখানে
বেশি কাজে লাগছে, যে প্রমোট একাডেমিক থট, এটা আমরা সবাই বুঝি। এটা আবার রেসিডেন্স ফেলোশিপ স্কলারলি প্রজেক্ট, ওই যারা বিভিন্ন মেডিকেল সায়েন্সের ফেলোশিপে আছেন, বিভিন্ন স্কলারলি প্রজেক্টে আছে, রিসার্চের প্রজেক্টে, তো তাদেরকে সহযোগিতা করা হয়, ইজিলি অ্যাডাপ্টেড টু পোস্টার্স। তারপর এটা অবশ্য ক্লিয়ারলি বলতে পারছেন না, গেটওয়ে ড্রাগ টু মোর রাইটিং। হ্যাঁ, যে আমাদের আরও যে লেখালেখি, মানে কেস রিপোর্ট যে লেখাটা, সেই লেখাটাতে আমাদেরকে অভ্যস্ত হতে সাহায্য করবে আর কি, যদি এই আমরা কোনো এক্সপার্টদের কেস রিপোর্ট যদি আমরা পড়ি। তো কেউ যাতে কেস রিপোর্টে একটু অভ্যস্ত হতে পারে, সে এই কারণে কেস রিপোর্ট আমরা লিখবো, অর্থাৎ এডুকেশনাল যে কেস রিপোর্ট আছে আর কি। তো এটা তো শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে লেখা হয়। তো এখানে ওই যে একটু গেটওয়ে ড্রাগ টু মোর রাইটিংয়ের সাথে বলা আছে রাইটিং এডিটিং ক্যান টিচ ফান্ডামেন্টালস অফ মেডিকেল রাইটিং, অর্থাৎ আমাদের মেডিকেল রিসার্চেরগুলা, মেডিকেল কেস রিপোর্টগুলা লিখতে গেলে আসলে কী কী লাগে, সেই ফান্ডামেন্টাল বিষয়, মৌলিক বিষয়গুলো নিয়ে লেখালেখি করা যেতে পারে আর কি, বা এই কেস রিপোর্টগুলো আমাদেরকে এগুলা এই মৌলিক ধারণাগুলো দিতে পারে। যাই হোক, এগুলো ওই যে জাস্ট ফর্মাল কথাবার্তা আর কি। এরপরে কী আছে, যে সিলেক্টিং এ কেস, কীভাবে আমরা সিলেক্ট করব। এখানে উনি যে করছিলেন আর কি, সবার থেকে একটু প্রশ্ন নিয়েছিলেন যে একটা কেস সিলেক্ট করতে গেলে কোন কেসটা আসলে আপনারা সিলেক্ট করতে চান, এই বিষয়ে ব্যাপারে অনেকে উনি যাদেরকে ক্লাস নিচ্ছেন ওনারা একটু মন্তব্য করলেন আর কি। যেমন হয়তো অনেকে বলছেন যে রেয়ার কেসগুলো আমরা আসলে এখানে প্রেজেন্ট করতে চাই, ব্যাপারটা তো তাই। এরপরে এখানে কেস রিপোর্ট টাইপ সম্পর্কে বলা হচ্ছে, একটা হচ্ছে ডায়াগনস্টিক বা অ্যাসেসমেন্ট। এই ডায়াগনোসিস অ্যাসেসমেন্ট হচ্ছে যে প্রেজেন্ট অ্যান্ড আনইউজুয়াল অফ চ্যালেঞ্জিং ডায়াগনোসিস, অর্থাৎ যেই রোগগুলা সচরাচর আমরা আসলে ডায়াগনোসিস করতে আসলে কষ্ট হয়, সেই রোগগুলা কীভাবে আইডেন্টিফাই করা হলো, যেগুলো আসলে চ্যালেঞ্জ ছিল বিষয়গুলো, এই বিষয়গুলা যখন কেস রিপোর্টে থাকে তখন আমরা ডায়াগনস্টিক কেস রিপোর্ট আসলে বলতে পারি। আর ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট, যেটা যে কেস রিপোর্টে মূলত যে প্রেজেন্টেশনটা কেসের, রোগী একদম প্রথম চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন ফলো আপ, তো এগুলো কীভাবে ম্যানেজ করা হয়েছে, এগুলো যখন একটু ডিটেলস থাকে, অর্থাৎ প্রেজেন্টেশনটা যখন ডিটেলস থাকে, রোগীর একদম প্রথম প্রেসক্রিপশন থেকে শুরু করে একদম লাস্ট আরোগ্য পর্যন্ত প্রত্যেকটা ফলো আপ যখন থাকে, তখন এটারে আমরা ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট টাইপ কেস রিপোর্ট বলতে পারি আর কি। ডিসকাসেস ফুল ম্যানেজমেন্ট অফ দ্য কেস, আসলে বিস্তারিত থাকে এখানে। আর এডুকেশনাল হচ্ছে ইউজ এস এ কেস টু টিচ সামথিং স্পেসিফিক অ্যান্ড ইনক্লুডস আ ব্রিফ লিটারেচার রিভিউ, অর্থাৎ যেগুলো আমাদের ওই যে একটু ডিসকাশন অংশে কীভাবে আসলে কেসটা সলভ করা হলো এই বিষয়ে একটু আলোচনা থাকে। তো সেই আলোচনাগুলো যখন একটু প্রাধান্য দেওয়া হবে, ডিসকাশনকে প্রাধান্য দেওয়া হবে, প্রথমে তো কেসটা লেখলেন উনি, ফলো আপ পর্যন্ত গেলেন যে এইভাবে আরোগ্য করছেন, তারপর উনি একটু ডিসকাশন করলেন যে কি কি বিষয় উনি বিবেচনা করেছেন, কি বিষয়গুলা এখানে ওনাকে হেল্প করেছে। তো এগুলো যখন একটু আলাদা আলোচনা করলেন, তো এগুলো তো আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, তাই না? তো আলোচনা করতে গিয়ে উনি একটু লিটারেচার রিভিউ করলেন, অর্থাৎ এরকম কেস যারা আরও অন্যান্য জন সমাধান করেছেন, অন্যান্য কেস রিপোর্ট যারা আছে ঠিক একই রোগের বা একই সিমটমের চিকিৎসা করছেন, তাদের ব্যাপারগুলো এখানে ডিসকাশনে নিয়ে আসলেন। তো তখন আমরা কি হবো, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো এই টাইপের যে কেস রিপোর্টগুলো, এইগুলো আমাকে এডুকেশনাল কেস রিপোর্ট বলতে পারি। তো এগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে, তার মানে এই না যে একটা কেস রিপোর্ট তো আলাদাভাবেই হতে হবে। এটা কেস রিপোর্ট কি ম্যানেজমেন্ট প্লাস এডুকেশনাল হতে পারে না? যেটা ট্রিটমেন্ট শেখাচ্ছে আমাদেরকে, ম্যানেজমেন্ট শেখাচ্ছে, ফুল ম্যানেজমেন্ট, এটা কি এডুকেশনাল কেস রিপোর্ট হতে পারে না? অবশ্যই হতে পারে। আবার এটাকে সাথে ডায়াগনস্টিক হতে পারে। তো এইসব টাইপস নিয়ে আসলে তো মাথা ব্যথার কিছু নেই, বরং এটা জাস্ট আলাদা করে একটু দেখানো আর কি, যে কোনটাকে ফোকাস করা হচ্ছে। একটা হচ্ছে চ্যালেঞ্জিং ডায়াগনোসিস, মানে খুব রোগগুলোকে কীভাবে বের করা হলো, কীভাবে সিমটমগুলোকে আইডেন্টিফাই করা হলো, একটু ভালোভাবে বোঝা, যেগুলো সচরাচর নবীন ডাক্তাররা বা হয়তো সাধারণ চিকিৎসকরা বোঝেন না। এরপরে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আমাদের এই যে ডিসকাশন করা এডুকেশনাল যেগুলো, এই হচ্ছে এই স্লাইডটা। এরপরে আমরা একটু সামনে যাই, চুজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কেস। একটা কেস রিপোর্ট লিখতে আমরা কোন
রিপোর্টগুলো আসলে নেব, আমরা তো আর সবগুলো নিতে পারবো না, তাই না? আমরা তো অহরহ ডাক্তাররা হয়তো চিকিৎসা করেন ওনারা, তো চিকিৎসা করলে তো আর সবগুলো তো আর নেওয়া যায় না। তো যেগুলা সাধারণত যে নতুন, যেগুলো আগে হয়তো লেখা হয়নি এবং রেয়ার এবং আনইউজুয়াল, প্রথম যেটা বলা হয়েছে টু ডেসক্রাইব এ নিউ রেয়ার অ্যান্ড আনইউজুয়াল কন্ডিশন, অর্থাৎ যেই সিমটমটা খুবই অদ্ভুত ছিল, খুবই নতুন, বা এমনভাবে ওইটাকে সলভ করতে গিয়ে কেসটাকে চিন্তা করা হয়েছে যে চিন্তাটা হয়তো অন্য কেউ করেননি, কিন্তু আপনি করে এটা সফলতা পেয়েছেন। তো সেই সফলতাটা আপনি শেয়ার করলেন আর কি, এটা নিয়ে একটা কেস লিখে ফেললেন এই আর কি। তারপর 3 নম্বর, টু ডেসক্রাইব এ রেয়ার অ্যান্ড আনইউজুয়াল প্রেজেন্টেশন অফ এ মোর কমন ডিজিজ। এটা ডিজিজটা হয়তো কমন, কিন্তু এটার প্রেজেন্টেশনটা একটু অন্যরকম, হয়তো এটা এরকমভাবে চিন্তা অন্য ডাক্তার করেননি। আর 3 নম্বর, টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ এ কন্ডিশন, ওই যে রোগীর যে বা রোগের যে কন্ডিশনটা, সিমটমের যে কন্ডিশনটা, সেটা সম্পর্কে যে সচেতনতা বা সেটা সম্পর্কে একটু শিক্ষাদান দেওয়ার উদ্দেশ্যে আপনি একটা কেস রিপোর্ট সিলেক্ট করতে পারেন, চুজ করতে পারেন যে আমার উদ্দেশ্য হচ্ছে আমি সবাইকে একটা অ্যাওয়ারনেস বৃদ্ধি করব সবার মাঝে, এই জন্য আপনি কেসটা নিতে পারেন। তো এটা হচ্ছে উদ্দেশ্য অনুযায়ী হবে আর কি, আপনি কি উদ্দেশ্যে কোন অডিয়েন্সকে টার্গেট করে, মানে কাদেরকে টার্গেট করে নিচ্ছেন, এটা খেয়াল করলেই আপনি অ্যাপ্রোপ্রিয়েট কেসটা আপনি পেয়ে যাবেন। সবাই তো একই উদ্দেশ্য করে লেখে না, কেউ লিখে হয়তো ম্যানেজমেন্টটা শেখানোর জন্য, কেউ লিখে হয়তো ওই রোগটা সম্পর্কে একটু সবাইকে ধারণা দেওয়ার জন্য, এটাই এখানে বলছেন। এরপরে 4 নম্বর হচ্ছে টু ডেমনস্ট্রেট এ নভেল ট্রিটমেন্ট অ্যাপ্রোচ। ওই এটা আগেও বলেছি যে নভেল ট্রিটমেন্ট মানে কি, যেটা নতুন ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আপনি করেছেন, নতুন ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা। যে স্যার হয়তো যে প্রেসক্রাইবিং টেকনিক বই আছে, নানা রকম প্রেসক্রাইবিং টেকনিক এখানে বলা হয়েছে। তা নোবেল ট্রিটমেন্ট মানে আবার এই না যে আমরা প্রিন্সিপাল থেকে সরে যাব, অবশ্যই প্রিন্সিপালের মধ্যে থেকেই হয়তো আমাদের পরিবেশ অনুযায়ী, সমাজ অনুযায়ী, আমাদের দেশের প্রেক্ষাপটে আমি একটু নতুনভাবে চিন্তা করলাম এবং এটা সফলও হলো এবং আমি বারবার সফলও হচ্ছি। তো এটা আপনি কেস রিপোর্টগুলো লিখে শেয়ার করলেন। তারপর টু ডেমনস্ট্রেট এ মোর কস্ট এফেক্টিভ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক অ্যাপ্রোচ। তারপর আপনি যে ডায়াগনস্টিক অ্যাপ্রোচটা নিয়ে আপনি রোগীটাকে আরোগ্য করলেন, ওই রোগীটা এটা হয়তো কস্ট এফেক্টিভ ছিল, খুবই কার্যকরী ছিল এবং সব দিক দিয়ে কার্যকরী, অর্থনৈতিক দিক দিয়ে সব দিক দিয়ে কার্যকরী ছিল, এমন একটা বিষয় আপনি দেখাতে চাচ্ছেন সবাইকে। টু ডেসক্রাইব এ রেয়ার অ্যান্ড আনইউজুয়াল কমপ্লিকেশন অফ ডায়াগনোসিস অ্যান্ড অর ট্রিটমেন্ট, ওই একই কথাবার্তা। এগুলো খেয়াল করে আপনারা একটা কেস নিতে পারেন। আপনারা কোন উদ্দেশ্যে আসলে চান, অডিয়েন্সকে আসলে কী জানাতে চান, এটা খেয়াল করে করাই আসলে মেন উদ্দেশ্য, এটাই আসলে মেন কথা এই স্লাইডের। তারপর আচ্ছা, কশন স্ক্রুটিনাইজ দ্য কেস, যে কেসটা করছে এটা একটু ভালোভাবে খেয়াল করার জন্য এখানে বলছে ডিফারেন্সিয়াল। এখানে সাধারণত যে একটা রোগ আরোগ্য করতে গেলে অনেকে আমরা সিম্পলি যেটা বাড়ি যে সিমটম নেব, সিমটম নিয়ে অ্যানালাইসিস করে আপনি প্রেসক্রিপশন করে দেবো, ভালো হয়ে যাবে, এরকম হচ্ছে। আবার এমনও হতে পারে যে এটা একটু ডিফারেন্সিয়াল অ্যানালিসিসে যাওয়া লাগতে পারে। আমি অবশ্য যেহেতু চিকিৎসক না, আমি বলতে পারছি না, এটা আপনারা মানে যারা ডাক্তার আছেন তারা ভালো বলতে পারবেন। তবে ওই কিছু পোস্ট ফেসবুকে ডাক্তার মোহাম্মদ জাকির হোসেনের পোস্ট দেখি, উনি ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচ নিয়ে আসলে কথা বলেন। তো এই জায়গায় দেখলাম যে মাঝে মধ্যে রোগ আইডেন্টিফাই করতে এখানে বলা হচ্ছে যে রোগটাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হয় বা পরীক্ষা নিরীক্ষা করতে হয় আমাদের। তো সেই পরীক্ষা নিরীক্ষা করে হয়তো আমরা এই রোগটা আসলে বের করতে পারি। তো যত ভিন্নভাবে আপনারা আপনার বুদ্ধিমত্তার সাথে আপনার জ্ঞান কাজে লাগিয়ে আপনি বের করতে পারলেন, রোগটাকে আইডেন্টিফাই করতে পারলেন ভালোভাবে, তারপর চিকিৎসাও করলেন ওইভাবে, তো সেগুলো আপনার কেসে নিয়ে আসলেন। তো এখানে স্ক্রুটিনাইজ দ্য কেস বলতে আমি মানে বুঝতে পারছি আপনি যে কেস রিপোর্টটা লিখবেন এটাকে আপনারা কতটা ভিন্নভাবে উপস্থাপন করছেন। আপনি তো লিটারেচার রিভিউ করবেন যে আপনার এই কেসে তো আরও কয়েকটা কেস রিপোর্ট থাকতে পারে। তো লিটারেচার রিভিউ করে দেখলেন যে আপনি কোন দিক দিয়ে ভিন্ন, সেই ভিন্নতাটাকে আপনি তুলে ধরলেন সেই কেসের মধ্যে, এক্সপার্ট ওপিনিয়ন রিগার্ডিং কেসে, এবং এই কেসের ব্যাপারে আসলে এক্সপার্টদের তাদের মতামত কি, বা যারা অলরেডি আরও কেস লিখেছেন এই বিষয়ে তারা আসলে কি বলেছেন, ওইটা এই বিষয়গুলো তো অবশ্যই খেয়াল করতে হবে। খেয়াল করে তারপর আপনার যে ভিন্নতাটা, আপনি যে দিক দিয়ে ইউনিক, সেই ইউনিকনেসটা আপনি আপনার কেসে তুলে ধরবেন। তারপর পরের স্লাইডে গেলে আমরা কি পাবো,
গ্রুপ ইনপুট আসলে কিছু না, যে এরপরে উনি ওই প্রশ্ন উত্তরে চলে গেছেন আর কি, অনেকটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এই কারণে এই স্লাইডটা দেওয়া। এখানে এসে উনি প্রশ্ন করেন সবাইকে। তারপর আচ্ছা, প্রশ্ন তো ভালোই আছে এখানে। আচ্ছা না, আউটলাইন সাইডে কি বলা আছে, স্টার্ট বাই জটিং ডাউন এ ব্রিফ আউটলাইন, ওয়াই ডিড ইউ পিক দিস কেস টু রাইট আপ অ্যান্ড হোয়াট আর। এখন থেকে যে একটা কেস আপনি যখন চিন্তা ভাবনা, আপনাকে যে শুরুতে আপনার চিন্তার জগৎ থেকে শুরু হবে কেসের, যে কীভাবে লিখবো আমি, এই চিন্তাটাকে আপনি নোটে লিখবেন। স্টার্ট বাই জটিং ডাউন অর্থাৎ লিখে শুরু করা, এ ব্রিফ আউটলাইন, একটা সংক্ষিপ্ত একটা আউটলাইন। যে কী আউটলাইন লিখবেন, যে কেন আপনি এই কেসটা নিলেন, কেন শুরু করতে চান। ওই যে এর আগে বলা আছে স্ক্রুটিনাইজ করতে হবে, স্ক্রুটিনাইজ করেই তো আপনি বুঝবেন যে আসলে কেন এই কেসটা আসলে আমি লিখতে চাচ্ছি, আমি মানুষকে কী জানাতে চাচ্ছি, অডিয়েন্সকে। হোয়াট আর ইউর টিচিং পয়েন্টস, এবং এটার মূল উদ্দেশ্যটা কি আপনার কেসটা, এটা কি আপনি ম্যানেজমেন্টটাকে শেখাতে চাচ্ছেন, নাকি আপনি যে রোগটা আইডেন্টিফাই করলেন এটার একটা ভিন্নতা ছিল এই জায়গায়, যেটা সচরাচর অন্য কেউ হয়তো করে না। তারপর এই বিষয়গুলো আপনি আগে চিন্তা করলেন, তখন আপনি বুঝে যাবেন যে আসলে আপনি যে কেস রিপোর্টটা লিখছেন এটা কেন এটা হচ্ছে আর কি, এটার উদ্দেশ্যটা কি। তো এটা লিখে ফেললে আপনার একটা মাথার মধ্যে একটা রোডম্যাপ চলে আসবে আর কি। এরপরে রিভিউ অফ দ্য লিটারেচার, ডু ইউর রিসার্চ বিফোর ইউর বিগিন রাইটিং। স্বাভাবিক, ডু ইউর রিসার্চ বিফোর ইউর বিগিন রাইটিং মানে তোমার আপনার লেখা শুরু করার আগে আপনি নিজে রিসার্চ করেন। কি রিসার্চ করবো? লিটারেচার রিভিউ করবো। লিটার রিভিউ মানে কি, আমি যেই কেসটা লিখতে চাচ্ছি এই কেসটা নিয়ে আর কে কে লিখেছেন, কে কে কেস রিপোর্ট লিখেছেন, কে কোন গবেষণা করেছেন, এই গবেষণাগুলো আমরা দেখব, এগুলো ঘাটাঘাটি করবো। অবশ্যই লিটারেচার রিভিউ তো করতেই হবে। এবং এটা লিটারেচার রিভিউ করতে গিয়ে এখানে ইউজ প্রাইমারি লিটারেচার কিছু বলা হয়েছে, ম্যাডলাইন আছে, পাবমেড আছে, ন্যাশনাল গাইডলাইন ক্লিয়ারিং হাউস আছে, কুকরেন রিভিউজ আছে। এগুলোতে গিয়ে আমরা বিভিন্ন রিসার্চ পেপার দেখে দেখে এগুলা সংশ্লিষ্ট বিষয়, যেই কেসটা আমি করতে যাচ্ছি ঠিক ওই কেস সংশ্লিষ্ট যত রিপোর্ট আছে আমি নামাই ফেললাম, পিডিএফটা নামায়, তারপর এগুলোতে দেখলাম যে উনি কী বিষয়ে করেছেন এবং আমারটা আসলে ইউনিক কিনা, আমারটা আসলে ডিফারেন্সিয়াল আসলে চিন্তা ভাবনা করতে পারি কিনা আমার কেসে, এটা দেখতে হবে। কারণ যেটা অলরেডি চলে আসছে এটা তো আর লেখার কোনো মানে নেই, তাই না? আমাকে একটু ভিন্নতা তো তুলে ধরতেই হবে আমার কেসে, এবং এই জন্য আমাকে লিটারেচার রিভিউটা করতে হবে। আমাকে আগে রিসার্চ করতে হবে আমার টপিক নিয়ে, আমি যে টপিকটা তুলে ধরতে চাচ্ছি। এবং আমার যদি প্রচুর রিসার্চ পেপার পড়া থাকে, আমি যেহেতু চিকিৎসক, আমার মেডিকেল সায়েন্সের যদি অনেক রিসার্চ পেপার পড়া থাকে, তো আমার অবশ্য আগে থেকে কিছুটা হালকা হলেও আইডিয়া থাকার কথা যে আমি যে এখন রোগীটাকে আরোগ্য করছি এটা আসলে ভিন্ন থাকে না, এবং এটা হয়তো কেউ প্রেজেন্ট করে নাই আর আগে, এমনটা হতেই পারে। তো তখন আপনি আর একটু ঘাটাঘাটি করলেন, রিসার্চ করলেন, গিয়ে দেখতে পেলেন যে আসলে যে আপনার এই কেসটা আসলে কেউ লেখা নাই, করে নাই, এবং এই বিষয়ে আপনার লেখা দরকার যাতে আমার মতো নবীন শিক্ষার্থীরা শিখতে পারে আর কি। তা হচ্ছে এই স্লাইডটা। তবে লিটারেচার রিভিউ করার জন্য আপ টু ডেটের মতো কোনো সাইটে যাওয়া যাবে না যেটা নাকি ওই পরিবর্তন হয় বারবার, বরং যেতে হবে এমন কিছু ক্লাসিক সাইটে, এমন কিছু আর্টিকেল দেখতে হবে যেগুলো আসলে অপরিবর্তনীয় এবং যেগুলো ওল্ড, অনেক পুরাতন এবং যুগে যুগে সবসময় একই থাকছে, তাই না? যেমন আমাদের যে প্রিন্সিপালগুলো, ইউনিভার্সাল লগুলো, এগুলো তো পরিবর্তন হয় না, তাই না? তো এমন কেসগুলো আমাদের দেখা উচিত যেগুলো আসলে আমাদের জন্য শিক্ষণীয় এবং যুগ যুগ ধরে এটা শিক্ষণীয়ই থাকবে। এমন কোনো রিপোর্ট আমরা দেখব না যেটা আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তাই না? আমরা মোটামুটি স্থায়ী পার্মানেন্ট যে ইনফরমেশনগুলো যেগুলো আমাদের সবসময় কাজে লাগবে চিকিৎসাতে, এগুলো দেখার চেষ্টা করব। এরপরে লার্নিং অবজেক্টিভ। তো যে কোনো কিছু শুরু করার আগে লার্নিং অবজেক্টিভ লেখাই থাকে। যেমন আপনি বর্তমানে যদি পাঠ্য বইগুলো দেখেন, দেখবেন যে প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টারের শুরুতে শিক্ষণফল দেওয়া। তো আপনি একটা কেস রিপোর্ট শুরু করবেন, তো আপনার একটা শিক্ষণফল থাকবে না? আপনার তো অবশ্যই একটা অবজেক্টিভ থাকবে। অবজেক্টিভ, লার্নিং অবজেক্টিভ থাকা মানে আপনাকে নিজেকে প্রশ্ন করা যে আমি আসলে এই রিপোর্টটাতে কী করতে চাচ্ছি, কী উপস্থাপন করতে চাচ্ছি, তাই না? তো এই অবজেক্টিভ ঠিক করতে গেলে যেহেতু আমরা রিসার্চ করছি, রিসার্চের তো কিছু ফর্মাল ভাষা রয়েছে, সেই ফর্মাল ভাষাটা উপস্থাপন করার জন্য
লার্নিং আউটকাম নিয়ে বা লার্নিং অবজেক্টিভ নিয়ে যিনি চিন্তা ভাবনা করেছেন সেই ব্লুমস, ওনার নামটা পুরো খেয়াল নাই, ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে আমরা হয়তো পড়াশোনা করবো পরে, কিন্তু এখানে তো আসলে বিস্তারিত জানা লাগতেছে না। আমরা একটু হালকা ধারণা নিয়ে রাখি যে লার্নিং অবজেক্টিভ হচ্ছে এমন একটা বিষয়, এ স্টেটমেন্ট ইন স্পেসিফিক অ্যান্ড মেজারেবল টার্মস দ্যাট ডেসক্রাইবস হোয়াট ইউর রিডার উইল লার্ন ফ্রম ইউর কেস, এবং এটা একদম সুনির্দিষ্ট হতে হবে অবজেক্টিভ, ঠিক আছে? এমন হওয়া যাবে না যে একদম ব্রড সবাইকে বোঝাচ্ছে। আপনি বললেন যে কোনো একটা যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, এটা তো অবজেক্টিভ হইলো না, তাই না? চিকিৎসা ব্যবস্থা তো একটা ব্রড বিষয়, চিকিৎসা ব্যবস্থা অনেক কিছু আছে বাংলাদেশে, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক সিস্টেম, তারপর আমাদের এবার প্রত্যেকটা সিস্টেমের ভিতরে কত রকম নিয়মকানুন, এটা টপিক হয়েছে কিন্তু অবজেক্টিভ হয় নাই। কিন্তু অবজেক্টিভ হতে গেলে একদম স্পেসিফিক হতে হবে। আমরা যদি বলি যে বাংলাদেশের হোমিওপ্যাথিক শিক্ষা ব্যবস্থার মাঝে হোমিওপ্যাথির শিক্ষা ব্যবস্থার মাঝে যে একটু ভূমিকম্প হচ্ছে, ও মাই গড, হঠাৎ, যাক, ক্ষতি হয়নি, থেমে গেছে, সরি। আচ্ছা, এটা বলছিলাম যে মানে আমাদেরকে স্টেটমেন্টটা, যে অবজেক্টিভটা লিখছি আমি, স্টেটমেন্ট স্পেসিফিক হতে হবে অ্যান্ড মেজারেবল টার্মস, এবং স্পেসিফিক মানে একদম সুনির্দিষ্ট, এবং মেজারেবল মানে একদম যেটাকে আমি চাইলেই এটা করতে পারবো। এটা আমি যে কেসটা লিখবো, কেসটা লেখার শেষে কিন্তু এই লক্ষ্যটা হাসিল হবে। এমন কেস লিখবো না যেটা আমি আসলে করতেই পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে মেজারেবল। এই লার্নিং অবজেক্টিভটা এমন হতে হবে। লার্নিং অবজেক্টিভ মানে আমি রিসার্চটা কী বিষয় করতে চাচ্ছি, একদম সুনির্দিষ্ট ওই বিষয়টাই আমাকে আসলে বের করতে হবে। তো এইটা হচ্ছে লার্নিং অবজেক্টিভ। আরও হয়তো আছে, আমি তো পুরোটা আনি নেই। আচ্ছা, তো এই যে ব্লুমস ট্যাক্সোনমির ব্যাপারে যেটা বলছিলাম, তো ব্লুমস ট্যাক্সোনমি উনি কিছু ক্যাটাগরি করেছেন, ভার্বের ক্যাটাগরি। শিক্ষা মানে তো যে এটা বের করতে পারা, বুঝতে পারা, মূল্যায়ন করতে পারা, তারপর ডায়াগনোস করতে পারা, এরকম কিছু বিষয়, যেখানে যে এই কগনিটিভ যে ডোমেনের কথা বলা হচ্ছে, এফেক্টিভ ডোমেনের কথা, সাইকোমোটর ডোমেনের কথা বলা হচ্ছে, এখানে হয়তো আমাদের একটু ডিটেলস দরকার নেই এখানে, কারণ আমরা জাস্ট ওভারঅল একটা কেস রিপোর্ট সম্পর্কে আইডিয়া নিচ্ছি। তাহলে ডিটেলসে আমরা কেন যাব এখানে? আমরা জাস্ট জেনে নিলাম যে আমরা যখন লার্নিং অবজেক্টিভটা লিখতে যাব, তখন এই ব্লুমস ট্যাক্সোনমির ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ এই ব্লুমস ট্যাক্সোনমির ব্যাপারটা মাথায় রাখলে, উনি যেই এক্সাম্পলগুলো দিয়েছেন, উনি যেই ক্যাটাগরিগুলো করেছেন, এই অনুযায়ী ক্যাটাগরি করলে আমরা খুব পারফেক্টলি একটা লিখতে পারবো, অবজেক্টিভ আমরা লিখতে পারবো। তারপরও এখানে যে কগনিটিভ ডোমেনের কথা বলা হয়েছে, এগুলো জ্ঞানীয় ক্ষেত্র, এফেক্টিভের মাঝে আবেগিক ক্ষেত্র, অর্থাৎ আমাদের যে আবেগের জায়গাটা, যেমন বুঝতে পারা, যে কোনো কিছু উপলব্ধি করা, তারপর এই বিষয়গুলো সম্ভবত এখানে আসে। আর সাইকোমোটর ডোমেন হচ্ছে একদম সরাসরি যে কাজ করা, একদম মনোপেশিয়াস যে ক্ষেত্রটা, যেমন আর এখানে বার্বগুলো দেখলে বোঝা যায়। কগনিটিভ ডোমেন হচ্ছে বলেছে অ্যানালাইজিং, বিশ্লেষণ করা, অ্যাপ্লাইং, প্রয়োগ করা, ক্রিয়েটিং সৃষ্টি করা, এভালুয়েটিং মূল্যায়ন করা, রিমেম্বারিং মনে রাখা, আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারে, এগুলো হচ্ছে জ্ঞানীয় ক্ষেত্রের অংশ। আর এফেক্টিভ ডোমেন হচ্ছে কি, যেমন আমি কতটুকু রিসিভ করতে পারছি আমার ইমোশন, এরপরে আমি কতটুকু রেসপন্স করতে পারছি, যে রুগী কতটুকু রেসপন্স করতে পারছে, রেসপন্ডিং, রিসিভিং, তারপর ভ্যালুইং মূল্যায়ন করতে পারা, এগুলো হচ্ছে আসলে যেগুলো আমাদের আবেগের সাথে সম্পৃক্ত। এগুলো সরাসরি আমাদের জ্ঞানের সাথে না, ব্রেনের সাথে না, এগুলো হচ্ছে অনেকটা আমাদের ইমোশনের সাথে জড়িত। এই কারণে এগুলো হচ্ছে এফেক্টিভ ডোমেন। যেমন রিসিভ করতে পারা, কোনো কিছুর প্রতি একটা রেসপন্স করা, এই বিষয়গুলো হচ্ছে এফেক্টিভ ডোমেনের অংশ। আসলে আমি একটু ভাষা বলে যাচ্ছি। সাইকোমোটর হচ্ছে একদম সরাসরি হাতে কলমে যেটা কাজ করে, যেমন আর্টিকুলেটিং, আপনি ইমিটেটিং, সরাসরি অনুকরণ করলেন একদম হাতে কলমে, ম্যানিপুলেটিং, পারফর্মিং অ্যান্ড প্রিসিশনিং, এই বিষয়গুলো আসলে আমাকে আর একটু দেখতে হবে। তবে আপনি ওভারঅল এতটুকু ধারণা রাখতে পারেন যে এইভাবে 3টা ক্যাটাগরিতে আসলে ভাগ করা আছে, এবং 3টা ক্যাটাগরি এইগুলো মূলত যে ভার্বগুলা, যে আমি কী করতে চাচ্ছি, যে আমি এই কেসটার আলোচনা শেষে আমি এটা করব, করা ওইরকমই কি করা, এই করারগুলো হচ্ছে এই ডোমেনের অংশ। কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন, এগুলাই ব্লুমস ট্যাক্সোনমি। ওকে,
এরপরে লার্নিং অবজেক্টিভ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন যে ডেসক্রাইব দ্য কি ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যানোরেক্সিয়া অ্যান্ড বিউলিমিয়া। আমি তো আসলে রোগ সম্পর্কে জানি না, এটা বলতে পারছি না। এই যে ডিসক্রাইব শব্দটা এখানে লেখছেন, এই ডিসক্রাইব শব্দটা আসলে এখানে কতটুকু সুন্দর, কার্যকর, এই বিষয়গুলো হচ্ছে ব্লুম ট্যাক্সোনমির আলোচ্য বিষয়। এবং এটা কোন ডোমেনে পড়েছে, এটা কি এফেক্টিভে পড়েছে না সাইকোমোটরে পড়েছে নাকি ইয়াতে পড়েছে। তারপরে যে এখানে ডিফাইন ভার্বটা আসলে কোন ক্যাটাগরিতে পড়েছে, ডায়াগনোজ ভার্বটা কোন ক্যাটাগরিতে পড়েছে। ডায়াগনোজটা সম্ভবত এটা সাইকোমোটরে হবে হয়তো, বা যেহেতু হাতে কলমে এটা একটা কাজ করার বিষয় রয়েছে। ডায়াগনোজ ভার্বটা, ডায়াগনোজ হিপ ফ্র্যাকচার হোয়েন এক্সরেজ আর নর্মাল, যে হিপ ফ্র্যাকচারটা ডায়াগনোজ করা যখন এক্সরেটা নর্মাল থাকে। এইটা হচ্ছে আমার এই আজকে এই ইয়ারটার উদ্দেশ্য, কেস রিপোর্টের উদ্দেশ্য। ঠিক আছে, এক্সরে নর্মাল আছে কিন্তু আমি হিপ ফ্র্যাকচারটা আমি ডায়াগনোজ করতে পারছি, আমার এই কেসে এটার বর্ণনাই আছে। এটা 3 নম্বর যে বাক্যটা এখানে লেখা, এই বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে। আপনার এই অবজেক্টিভ অবশ্যই তো লিখতেই হবে যে কোনো একটা কেস শুরু করার আগে, যে আমি কী করতে চাচ্ছি বা আমি যে কেসটা প্রেজেন্ট করতে চাচ্ছি এটা আসলে উদ্দেশ্যটা কী। তো এই তারপর ডিফাইন স্পেসিফিক ফিচার্স অফ হেলথ ইলিটারেসি অ্যান্ড অ্যাট রিস্ক পপুলেশন, যেমন রিস্কে থাকা যে জনসংখ্যা তাদের ইলিটারেসি ইন হেলথ ইলিটারেসির যে স্পেসিফিক ফিচারগুলো, এগুলো আসলে আমাকে আইডেন্টিফাই করতে হবে, ডিফাইন করতে হবে ফিচারগুলো আসলে কী কী, এগুলোই আমি এই কেসে বর্ণনা করতেছি, এটাই আমার উদ্দেশ্য। আচ্ছা, এরকম কিছু অবজেক্টিভ গেল। তারপরে যে গ্রুপ ইনপুট, এখানে প্রশ্ন উত্তরে চলে গেছেন। মানে এবার ডিফাইনিং অথরশিপ, আমরা অবজেক্টিভ তো পড়লাম, অবজেক্টিভ শেষে এখন অথরশিপটা কীভাবে ডিফাইন করা হবে এটা নিয়ে একটু আলোচনা পাওয়া যাবে। এই অথরশিপ ডিফাইন করার জন্য যে ICMJE অর্থাৎ সম্ভবত এটা কি ইন্টারন্যাশনাল কমিটি অফ মেডিকেল জার্নাল এডিটর্স, মেডিকেল জার্নালের যে বিভিন্ন সম্পাদকবৃন্দ রয়েছেন, এটা সম্ভবত আমেরিকার একটা সংগঠন, সেই তারা অথরশিপ কীভাবে নির্ধারণ করতে হবে এই ব্যাপারে কিছু নির্দেশনা আসলে উনি দিয়েছেন। যেমন এখানে বলা হয়েছে সিগনিফিক্যান্টলি ইনভলভ ইন দ্য ডিজাইন ইমপ্লিমেন্টেশন অফ এ প্রজেক্ট, যেই প্রজেক্টটা বা যেই কেসটা এখানে লেখা হচ্ছে বা যেই প্রজেক্ট গবেষণাটা এখানে করা হচ্ছে, এখানে একদম অ্যাক্টিভলি জড়িত থাকতে হবে, সিগনিফিক্যান্টলি ইনভলভ থাকতে হবে। এটা হচ্ছে একটা রিকমেন্ডেশন, যে তখন তারকে অথরশিপের নাম দেওয়া যেতে পারে আর কি। তারপর রাইটিং অর ক্রিটিক্যাল কন্টেন্ট রিভিশন, এবং অথবা যেই কন্টেন্টটা লেখা হলো, কেসটা লেখা হলো, এই কেসটার রিভিশন করতে হবে, যে এখানে কী কী ভুল আছে না আছে, বা কী যে এডিটিং আছে না, এডিটিং করা যেতে পারে, একদম স্ক্রুটিনাইজ করা আর কি। যিনি স্ক্রুটিনাইজ করতেছেন আপনার কেসটা, উনিও আপনার অথরশিপে আসবেন। তারপর যে 3 নম্বর হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভাল অফ দ্য রিভিশন টু বি পাবলিশ, তারপর ফাইনাল যেই বোর্ডের যিনি ফাইনাল একটা রিভিশন দেবেন পাবলিশ করার আগে, ওনাকেও অথরশিপে রাখা যেতে পারে, এরকম একটা রিকমেন্ডেশন বলা হয়েছে। অ্যান্ড অ্যাকাউন্টেবল ফর অল অ্যাসপেক্টস অফ দ্য ওয়ার্ক ইনক্লুডিং অ্যাকুরেসি অ্যান্ড ইন্টিগ্রিটি, অর্থাৎ সার্বিকভাবে যিনি দেখতেছেন ব্যাপারগুলো, এইগুলোই বলা হয়েছে। যে তারপর শেষে 4 নম্বরে বলা হয়েছে কি ডিসকাস উইথ দ্য ক্লিনিক্যাল টিম দ্যাট কেয়ার্ড ফর দ্য পেশেন্ট। তারপর এই যে ক্লিনিক্যাল টিম যারা আছেন, আমি হয়তো একটা ক্লিনিক্যাল রিপোর্ট একটা প্রেজেন্ট করতে চাচ্ছি, এই জন্য আমি হয়তো মাঠেই চলে গেলাম, মাঠে গিয়ে একদম পেশেন্ট আছেন এখানে, তারপর আমার টিমের নানান রকম সদস্য থাকতে পারেন, তাই না? একটা হসপিটালাইজ ব্যবস্থায় যারা থাকেন তারা ব্যাপারটা বোঝেন যে আসলে একটা টিমে কতজন নার্স থাকেন, হ্যাঁ, অ্যানেস্থেশিয়া যিনি করেন উনি থাকেন, তারপর আরও অনেকজন তারপর ডাক্তার, আবার নানান রকম ডাক্তার থাকতে পারেন, সার্জন থাকতে পারেন। তো সব মিলাইয়া যে একটা আমাদের যে ক্লিনিক্যাল টিমটা, যারা নাকি ওই পেশেন্টটাকে, যেই পেশেন্টটার কেস আপনি লিখছেন, ওই পেশেন্টটার যত্ন নিয়েছে, এটা চিকিৎসা করেছে, তাদের সম্পর্কে যে আলোচনা, মানে তাদের ব্যাপারটা এটা উল্লেখ থাকতে হবে, এবং যারা অ্যাক্টিভলি জড়িত তারাই অথরশিপে আসবে, এরকম একটা আলোচনা এখানে করা হয়েছে আমি যতটুকু বুঝতে পারছি। তাহলে অথরশিপ গেল, যে লেখক, কেসটার লেখক কাদের দিতে হবে, এবং আমরা এগুলো ডিটেলস পরে জানবো, এখন শুধু ভাষা জেনে যাওয়া আর কি, ঠিক আছে?
এতে দুই একটা পয়েন্ট মনে রাখলে কিন্তু আপাতত হচ্ছে। এই ভিডিওটা কিন্তু ইন্ট্রোডাকশন টু রাইটিং কেস রিপোর্ট, এটা ইন্ট্রোডাকশন মাত্র, যে আসলে কী কী বিষয় এখানে থাকছে, বিষয়গুলো এই যে অথরশিপ থাকছে, লার্নিং অবজেক্টিভ থাকছে, করা লাগতেছে এগুলা এটা লিখতে গেলে। তারপর যে রাইটিংয়ে কেস রিপোর্ট বাই সেকশন, এই যে সেকশন কথাটা যেটা আসছে এখন একটু, যে আপনারা যখন একটা কেস রিপোর্ট এক্সাম্পলে যাব, আমরা যখন একটা কেস দেখব তখন আসলে সচরাচর কী কী দেখি এখানে এই সেকশনে যে ওয়াইজ যে ভাগ ভাগ করা দেখি, এখানে আসলে আমরা দেখতে পাবো। এই এখন শুরু হবে মেইন পড়াশোনা কেসের। যেমন স্ট্যান্ডার্ড কেস রিপোর্ট ফরম্যাট, ইউর আউটলাইন শুড বি অর্গানাইজড, আপনার যেই আউটলাইনটা অর্থাৎ কেসের যে ধারাবাহিকতাটা বা কী কী থাকবে এই বিষয়টা ইন স্ট্যান্ডার্ড ফরম্যাটে হতে হবে। অলদো ইট ইজ অফেন ইজিয়ার টু রাইট দ্য কন্টেন্ট আউট অফ দ্য অর্ডার। বলছে যে যদিও আসলে যেভাবে সিরিয়ালে থাকে কেস রিপোর্টটা, সিরিয়ালে লেখা যায় না এখানে, বরং পিছন থেকে একটু উল্টাপাল্টা লিখলে, উল্টাপাল্টাটা কেমন এটা সামনে হয়তো বোঝা যাবে, উল্টাপাল্টা লিখলে তো উল্টা বলতে হয়। যেমন এখানে যেমন আমি বলি যে সিরিয়ালে এখানে কী দেওয়া আছে, প্রথমে টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, কেস প্রেজেন্টেশন, তারপর ডিসকাশন, তারপর কনক্লুশন, তারপর রেফারেন্স, তারপর অ্যাকনোলেজমেন্ট, এইভাবে একটা সিরিয়াল আছে। কিন্তু আমরা যখন কেস রিপোর্ট লিখতে যাই তখন কিন্তু প্রথমেই টাইটেল লেখা শুরু করি না, বা প্রথমে অ্যাবস্ট্রাক্ট লেখা শুরু করি না, প্রথমে হয়তো কেস প্রেজেন্টেশনটা আমরা আগে লিখি, যে কীভাবে রুগীটাকে আসা থেকে শুরু করে একদম ফাইনাল আরোগ্য পর্যন্ত কীভাবে কী কী ধাপ পার করা হয়েছে, এইটা আমরা এই প্রেজেন্টেশনটা আগে করি, এটা প্রথম ধাপ। তারপর হয়তো আমরা ডিসকাশন করি, তারপরে হয়তো এই যে প্রথমে কেস প্রেজেন্টেশনটা করা, কেস প্রেজেন্টেশনটা করা, তারপর ডিসকাশনটা করা, এরপরে যে আমি অ্যাবস্ট্রাক্টে গেলাম অথবা ইন্ট্রোডাকশনে গেলাম অথবা সবার শেষে আমরা টাইটেলে গেলাম, তো সেটা হচ্ছে ব্যাকওয়ার্ডস অ্যাপ্রোচ, পিছন থেকে আসা, ঠিক আছে। তো এইভাবে লেখাটা সহজ, কিন্তু এইভাবে আমরা যদিও লিখবো কিন্তু লেখার পরে আমরা কিন্তু এই সিরিয়াল অনুযায়ী সাজিয়ে ফেলতে হবে। আবার হয়তো লেখার সময় প্রথমে কিছু প্রেজেন্টেশন লিখেছি, তারপর ডিসকাশন লিখেছি, কনক্লুশন লিখেছি, কিন্তু যখন আমরা সাজিয়ে ফেলবো তখন আবার এইভাবে সাজিয়ে ফেলবো, এটা স্বাভাবিক কথা। প্রথমে টাইটেল লিখলাম, অ্যাবস্ট্রাক্ট লিখবো, তারপর এইভাবে সাজিয়ে ফেলবো, এ হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি আমাদের। তারপর আচ্ছা, রিভিউ রাইটিং বাই সেকশন, এই কীভাবে লিখতে হবে, যেহেতু উনি কী বলছেন যে ব্যাকওয়ার্ড অ্যাপ্রোচে উনি শেখাচ্ছেন আমাদেরকে, ব্যাকওয়ার্ড অ্যাপ্রোচে লিখতে হবে, তো সেই জন্য এই যে দেখাচ্ছেন উনি। প্রথম হচ্ছে বেগুনিতে কেস প্রেজেন্টেশন দিয়ে আগে লেখা শুরু করেন আপনি, তারপর দেন ক্রিয়েট দ্য ডিসকাশন, তারপর ডিসকাশন অংশটা লেখেন, দেন মুভ অন টু দ্য ইন্ট্রোডাকশন, তারপর ইন্ট্রোডাকশনটা লেখেন, তারপর কনক্লুশনটা লেখেন, তারপর অ্যাবস্ট্রাক্টটা লেখেন, এটা হচ্ছে সিরিয়াল। তারপর উনি সামনে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন। সেবারে তারপর আপনি ক্রিয়েট দ্য টাইটেল লেখেন লাস্টে। এরপরে আপনি রেফারেন্সটা তো আগেই লিখে ফেলেছেন, আপনি রেফারেন্সটা ডাবল চেক রেফারেন্সেস, এবং কীভাবে চেক করতে হবে এটা আমরা সামনে পাবো আর কি। এই গেল সিরিয়াল। আচ্ছা, তারপরে যে কেস প্রেজেন্টেশন করতে গেলে আসলে আমাদের কী কী বিষয় খেয়াল রাখতে হবে এই বিষয়ে এখানে বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে ডেসক্রাইব দ্য কেস ইভেন্টস ইন ক্রনোলজিক অর্ডার ইউজিং পাস্ট টেন্স। আমাদেরকে অবশ্যই ক্রনোলজিক অর্ডার মেনটেন করতে হবে এবং পাস্ট টেন্সে লিখতে হবে। যখন আমি রোগীর সিমটমগুলা বর্ণনা করতেছি, যে রোগী এই সমস্যা নিয়ে আসছে, তারপর আমি এই বিষয়গুলো দেখলাম, তারপর এই সিমটমগুলো নিলাম, আরোগ্য করলাম, এই বিষয়গুলা পাস্ট টেন্সে ক্রনোলজিক অর্ডার করে লিখতে হবে, এবং উল্টাপাল্টা লেখা তো অবশ্যই যাবে না। যখন উনি আসছেন ডেট অনুযায়ী লেখা, ডেটটাকে মেনটেন করা, কোন সময় কোন ডেট ছিল, কোন সময় প্রথম ফলো আপটা ছিল, কোন সময় দ্বিতীয় ফলো আপটা ছিল, এই অনুযায়ী সিরিয়ালে লেখা, উল্টাপাল্টা করলে তো হবে না, তাই না। তারপর অ্যাভয়েড এব্রিভিয়েশন, এবং এব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষেপ শব্দ, কোনো সংক্ষেপে লেখা। আমরা যখন ওই প্রেসক্রিপশন করি না, তখন কিন্তু অনেক কিছু সংক্ষেপে লিখে ফেলি, আমরা ডিটেলসে লিখি না, বিশেষ করে ওষুধের নামটা তো অনেকে পুরো লেখেও না। তো কিন্তু এখন আপনি যখন কেস রিপোর্ট লিখবেন তখন তো এই এব্রিভিয়েশনগুলো বা সংক্ষিপ্ত শব্দগুলো ব্যবহার করতে পারবেন না, বরং ফুল ফর্ম শব্দ ব্যবহার করতে হবে। এরপরে ইনক্লুড অনলি দ্য পার্টিনেন্ট নেগেটিভস। যদি আপনি যে রুগী সম্পর্কে কোনো রুগীর সিমটমের উপরে নেগেটিভ কিছু কথাবার্তা বলতে চান, অবশ্যই এটাকে রুগীর সাথে সিমটমের সাথে অবশ্যই সংশ্লিষ্ট হতে হবে, একদম রিলেটেড। পার্টিনেন্ট নেগেটিভস মানে রিলেটেড নেগেটিভস। তারপর বি স্পেসিফিক অ্যান্ড ইউজ অ্যাজ মাচ অবজেক্টিভ ডেটা অ্যাজ পসিবল। তারপর আপনি যতটুকু মানে একদম স্পেসিফিক, সুনির্দিষ্ট অতিরিক্ত কোনো কথা বলবেন না, বরং একদম স্পেসিফিক যতটুকু সম্ভব লিমিটেশন রাখা যায় এগুলো বলার চেষ্টা করবেন আর কি। তারপর ইনক্লুড ইউনিটস ফর অল নিউমেরিক্যাল ভ্যালুজ অ্যান্ড লিস্ট নর্মাল ভ্যালুজ ইন প্যারেন্থেসিস ফর নন স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি টেস্ট।
তারপর যে ওই যে বিভিন্ন টেস্টের যে রিপোর্টগুলো আছে সেই নিউমেরিক্যাল ভ্যালুগুলো ইনক্লুড করতে হবে। তারপর আমরা রিসার্চ করতে গেলে অনেক বিভিন্ন যে স্ট্যান্ডার্ড আছে নিউমেরিক্যাল ভ্যালুতে উল্লেখ করার মতো অনেক অ্যাপ্রোচ আছে বিভিন্ন নানান জনের নামগুলো এখন খেয়াল আসতেছে না, বলতে পারতেছি না। এগুলো তো ডিটেলস আমরা যখন শিখবো রিসার্চ তখন তো এগুলো আমরা জানবই এগুলা। তো তো সেই অনুযায়ী আসলে ইনক্লুড করতে হবে আমাদেরকে সংখ্যা অনুযায়ী বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালুগুলো কীভাবে কতটুকু আরোগ্য করছে, যে এই সিমটমটা আরোগ্য হলে 1 বা আরোগ্য না হলে 0, এরকম কিছু যে নিয়মকানুন থাকে আর কি। তো এইগুলো আমরা পরবর্তীতে যখন শিখবো তখন বুঝতে পারবো। আচ্ছা, অ্যান্ড লিস্ট নর্মাল ভ্যালুজ ইন প্যারেন্থেসিস ফর নন স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি টেস্ট। এবং নন স্ট্যান্ডার্ড যে ল্যাবরেটরি টেস্টগুলো এটা আসলে আমি বুঝতে পারছি না, যেহেতু আমি ডাক্তার নই। তো এগুলার অবশ্যই তালিকাটা থাকতে হবে এখানে। তারপর ডেসক্রাইব দ্য রেসপন্স টু ট্রিটমেন্ট অ্যান্ড স্টেট দ্য আউটকাম অফ দ্য কেস। তারপর এই ট্রিটমেন্টে কী রেসপন্স আসলো, রোগী কতটুকু মানে সারা দিয়ে আরোগ্য লাভ করলো, ফলাফলটা আলটিমেটলি কী হলো, এগুলো তো কেস প্রেজেন্টেশনে লিখবই, তাই না? স্বাভাবিক, আমরা তো এগুলোই লিখতে যাচ্ছি। তা এই বিষয়গুলো দেখা। ওকে, 22 মিনিট আসছি, 35 মিনিট চলে গেছে অলরেডি। আচ্ছা, তারপর ওই যে আইডেন্টিফাইং পেশেন্ট ইনফরমেশন, অর্থাৎ আমরা যে কিছু ইনফরমেশন আছে এগুলাকে আমরা কখনই রিসার্চে লিখতে পারবো না সরাসরি। তার না যদি হয়তো রোগী অনুমোদন দেয় নাই বা লেখার অনুমতি নাই, আমাদের একটা প্রাইভেসি মেনটেন করতে হবে রোগীর। তো বিশেষ করে কোনগুলা এই যে ইউ মাস্ট রিমুভ, আপনাকে অবশ্যই এখানে লেখা যাবে না অল আইডেন্টিফাইং পেশেন্ট ইনফরমেশন, এই যেটা দিয়ে নাকি রোগীটাকে চেনা যায়, হ্যাঁ, যে সে বাংলাদেশের, সে যে কুমিল্লার, অথবা তার জন্ম তারিখটা দেওয়া আপনি দিয়ে দিলেন, অথবা তার টেলিফোন নাম্বারটা দিয়ে দিলেন যে তাকে কল করে পাওয়া গেল। তারপর অর্থাৎ তার সাথে যোগাযোগের যত মাধ্যম আছে আপনি দিয়ে দিলেন, বা আপনি তার যে প্রেসক্রিপশন যে করলেন, যে প্রেসক্রিপশনের নাম্বারটা আপনি দিয়ে দিলেন। তো এইগুলো তো আসলে প্রাইভেসি লঙ্ঘন হলো, তাকে আইডেন্টিফাই করার মতো এগুলো তথ্য, এবং এই তথ্যগুলো দেওয়া যাবে না যেটা দিয়ে নাকি তাকে রোগীটাকে বের করা যায়, আইডেন্টিফাই করা যায়। এইগুলো আসলে এই লিস্টগুলো এখানে বলা হয়েছে, এই যে নেমস, অল জিওগ্রাফিক সাব ডিভিশন স্মলার দেন স্টেট, অল এলিমেন্টস, ডেটস, তবে অ্যাকসেপ্ট ইয়ার, বছরটা দেওয়া যেতে পারে কিন্তু ডেটগুলো দেওয়া যাবে না। ঠিক আছে, বার্থ ডেট, এডমিশন ডেট, ডিসচার্জ, কোন সময় ডিসচার্জ করা হয়েছে, তারপর ডেট অফ ডেথ, মৃত্যু তারিখ, এনকাউন্টার ডেটস, সার্জারি ডেট, অল এজেস ওভার 89 অ্যান্ড অল এলিমেন্টস অফ ডেটস ইনক্লুডিং ইয়ার ইন্ডিকেটিভ অফ সাচ এজ, যেটা বয়সটাকে বোঝা যায়। তারপর টেলিফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইলেকট্রনিক মেইল অ্যাড্রেসেস, সোশ্যাল সিকিউরিটি নাম্বারস, মেডিকেল রেকর্ড নাম্বারস, হেলথ প্ল্যান বেনিফিশিয়ারি নাম্বারস, এই বিষয়গুলো যেগুলো হাসপাতালে থাকে সচরাচর পেশেন্ট ইনফরমেশনের মধ্যে, এগুলো কখনোই কেস রিপোর্টে লেখা যাবে না। এবং এইটাকে বলা হচ্ছে যে উপরে লাল দাগে যে আইডেন্টিফাইং পেশেন্ট ইনফরমেশন, যেটাকে সেফ হারবার মেথড, এটার নাম দেওয়া হয়েছে সেফ হারবার মেথড। ওকে, তারপর একটু গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে আসলে সেফ হারবার মেথড বলতে আসলে কী বোঝাচ্ছে। কিন্তু আমরা আবারও তো বুঝতে পারছি যে এই বিষয়গুলো হচ্ছে সেফ হারবার মেথডের অন্তর্ভুক্ত। ওকে, তারপর যে আরও কিছু তথ্য দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার, সার্টিফিকেট, লাইসেন্স নাম্বার, ভেহিকেল আইডেন্টিফায়ার, ডিভাইস আইডেন্টিফায়ার, সিরিয়াল নাম্বার, তারপর ইউআরএল, যা কিছু রোগীকে বের করার জন্য যথেষ্ট, এগুলো দেওয়া যাবে না। যেমন বর্তমানে বলতে পারি যে কারণ ফেসবুক আইডি, তাই না, এসব হাস্যকর। যে এনি আদার ইউনিক আইডেন্টিফাইং নাম্বারস, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড কোড দ্যাট মে আইডেন্টিফাই অ্যান ইন্ডিভিজুয়াল, যেটা নাকি কোনো একটা ব্যক্তিকে বের করা যায়, এটাই বলা হয়েছে। ওকে, রেসপেক্ট ফর পেশেন্টস, আপনি যখন কেস রিপোর্ট লিখবেন, এই পেশেন্টের জন্য রোগীর প্রতি অবশ্যই শ্রদ্ধা থাকতে হবে আপনার ল্যাঙ্গুয়েজে, ভাষাতে। যেমন আপনি কখনই ডোন্ট ডিফাইন পেশেন্টকে ডিফাইন করবেন না বাই দ্য ডিজিজ প্রসেস, যে তারা যে রোগে আক্রান্ত সেই রোগটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে, অ্যাডজেক্টিভ হিসেবে অথবা এটা তার দোষ বা গুণ এরকম হিসেবে বর্ণনা করে আমরা লিখতে পারবো না। যেমন বলা যাবে না দ্য পেশেন্ট ইজ ডায়াবেটিক পেশেন্ট, এডিক্ট পেশেন্ট, অ্যালকোহলিক পেশেন্ট, সিজোফ্রেনিক পেশেন্ট, ম্যানিয়াক্স, ডিপ্রেসিভ পেশেন্ট, অ্যাজমেটিক পেশেন্ট, এপিলেপটিক পেশেন্ট। বরঞ্চ আমাদেরকে বলতে হবে যে আই ওয়াজ এফেক্টেড বা দিস পেশেন্ট ওয়াজ এফেক্টেড বাই ডায়াবেটিস। ঠিক আছে, অর্থাৎ পেসিভ, আমরা ওই যে অ্যাক্টিভ ভয়েস পেসিভ ভয়েস পড়েছি না, তো দেখবেন যে আপনাকে প্রায় সময় পেসিভ সেন্সে ইউজ করতে হচ্ছে আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা।
এটা হচ্ছে এখানে বলা হচ্ছে। তাহলে যদি আপনি প্যাসিভ সেন্সে ব্যবহার করেন তাহলে পেশেন্টের প্রতি শ্রদ্ধাবোধটা আসলে রেসপেক্টটা থাকে আর কি। এরপরে আরও কিছু বলা হয়েছে, ডোন্ট ব্লেম ইউর পেশেন্ট ইন ইউর রাইটিং। আপনার লেখার মধ্যে কখনো ব্লেম দিবেন না পেশেন্টকে। ডোন্ট দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইমপ্লাই দ্যাট দ্য পেশেন্ট ওয়াজ অ্যাট ফল্ট, দ্যাট ইফ শি ট্রাইড হার্ডার দে উড হ্যাভ হ্যাড এ বেটার আউটকাম। এটা এমনও বলা যাবে না যে এখানে রুগীরই ভুল, আসলে ব্যাপারটা তো তাই না, রোগ আক্রান্ত তো সে ইচ্ছা করে হয় নাই, তাই না? দ্য পেশেন্ট ডিড নট রেসপন্ড টু, প্রথমে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দ্য পেশেন্ট ডিড নট রেসপন্ড টু কনজারভেটিভ ম্যানেজমেন্ট ফর আর্থ্রাইটিস। এই যে এখানে পেশেন্টকে অ্যাক্টিভ ভয়েসে রাখা হলো, যে পেশেন্ট মনে হচ্ছে সে নিজেই কী করে নাই, আর্থ্রাইটিস ম্যানেজমেন্টে সে চিকিৎসা করে ভালো হয় নাই, সে মানে সাড়া দেয়নি। এই যে এখানে অ্যাক্টিভ ভয়েসে লেখা হলো, মনে হচ্ছে যেমন কতকটা রুগী দায়ী এটার জন্য। তো এই কারণে এটা অ্যাক্টিভে লেখা যাবে না, বরং ইনস্ট্যান্ট পরিবর্তে এই যে 2 নম্বর ইনস্ট্যান্টের লেখা আছে, দ্য পেশেন্টস আর্থ্রাইটিস পেইন, রুগীর যে আর্থ্রাইটিসের ব্যথা, ওয়াজ নট রিলিভড, মানে মুক্তি পায়নি, কমেনি, উইথ কনজারভেটিভ ম্যানেজমেন্ট, যে কনজারভেটিভ যে ম্যানেজমেন্টের মাধ্যমে এটা আসলে কমেনি। এই যে প্যাসিভ সেন্সে এখানে লেখা হয়েছে পাস্ট সিম্পলে। আচ্ছা, তারপর 2 নম্বর শেষের বাক্যটা আছে, দ্য পেশেন্ট ফেইলড কেমোথেরাপি। ঠিক আছে, মানে পেশেন্ট মনে হচ্ছে নিজেই ফেল করলো কেমোথেরাপিতে। হ্যাঁ, সে ব্যাপারটা এমন হচ্ছে যে চিকিৎসা নিয়েই ভুল করলো সে, এরকম একটা সেন্স বোঝাচ্ছে। ইনস্টেড এটার পরিবর্তে কী দেওয়া যেতে পারে, দ্য পেশেন্টস ক্যান্সার ডিড নট রেসপন্ড টু কেমোথেরাপি। পেশেন্ট নিজে রেসপন্ড করেনি, বরং পেশেন্টের ক্যান্সারটা রেসপন্ড করেনি। ঠিক আছে, এখানে দোষ দেওয়া হচ্ছে ওই রোগটাকে, পেশেন্টটাকে নয়। এইভাবে আসলে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে হবে আর কি। এটা ছিল। তারপরে এখানে একটা প্রশ্ন করা হয়েছে, সিলেক্ট দ্য বেস্ট ওয়ার্ডেড স্টেটমেন্ট। প্রথমটা যদি দেখি, a 36-year-old male diabetic switched to insulin therapy after he failed. এই যে আফটার হি ফেল, সে ফেল করলো সরাসরি অ্যাক্টিভ বয়সে। তো এই কারণে এ নাম্বারটা বাদ, এটা বেস্ট ওয়ার্ডেড নয়, স্টেটমেন্ট নয়। বি নাম্বার যদি দেখি, এ 36-year-old man with diabetes which switched to insulin therapy wherein his glucose was not controlled. এই যে এখানে কিন্তু অনেকটা যে প্যাসিভ সেন্সে আছে, এটা সম্ভবত বেস্ট হতে পারে। তারপর আমরা পরেরগুলো দেখি, his glucose was not controlled on an oral anti-hyperglycemic regimen. আচ্ছা, সি নাম্বার হচ্ছে 36-year-old man with diabetes switched to insulin therapy after he failed. এই যে আফটার হি ফেলড অ্যান ওরাল, সরাসরি ওকে বলা হচ্ছে অ্যাক্টিভ বয়সে। হিয়ার 36-year-old diabetic man switched to insulin therapy when his glucose was not controlled on an oral. তাহলে এখানে কোনটা, এই যে এখানে ডি নাম্বারটাও কিন্তু এই 36-year-old ডায়াবেটিক ম্যান সুইচ টু, ওই ডায়াবেটিক ম্যান ওকে কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভ মানে দোষ দেওয়া হচ্ছে, যে সে তাকে রেসপেক্ট করা হচ্ছে না, কেন সে ম্যানটা হচ্ছে ডায়াবেটিক ম্যান, এইভাবে বলা হচ্ছে। ডি নাম্বার, তাহলে ডি নাম্বারও বাদ, ডি নাম্বার বাদ, সি নাম্বার বাদ, এ নাম্বার বাদ। তাহলে একমাত্র বেস্ট ওয়ার্ডের চয়েস হিসেবে বি নাম্বারটাই সঠিক উত্তর হিসেবে থাকছে আর কি। আচ্ছা, তারপর রিভিউ রাইটিং বেশ অ্যাকশন, এটা কি লেখা, এই যে ওই সিরিয়ালটা লেখা আর কি, এখানে যে সিরিয়ালে লিখতে বলছেন। তো এতক্ষণ এই যে প্রথমে কী বলতে প্রেজেন্টেশন করতে হবে, এবং এই এতক্ষণ যে আলোচনাটা কিন্তু কেস প্রেজেন্টেশনের আলোচনাটা ছিল, যে এখানে কি কি ওয়ার্ড চুজ করব, তারপর এটা লিখতে গেলে কিভাবে কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখা যেতে পারে, এই বিষয়গুলো আমরা এখন দেখলাম। এখন হয়তো ডিসকাশন আলোচনাটা আসবে, তারপর ইন্ট্রোডাকশন, কনক্লুশন, অ্যাবস্ট্রাক্ট, এবং তারপর টাইটেল আলোচনাটা আসবে আর কি। তারপর আমরা দেখি নেক্সট এই যে ডিসকাশন। হ্যাঁ, ওকে, this is not an exhaustive literature review. Focus on the lesson. Why is your case unique and significant? ডিসকাশন অংশে আপনি আলোচনা করবেন যে আপনার এই কেসটা যে এখন লেখছেন, যে এটা কেন আপনার অন্যান্যদের চেয়ে ইউনিক, সিগনিফিক্যান্ট, অর্থাৎ একটা ছোটোখাটো একটা লিটারেচার রিভিউ হবে। তবে এটা একদম ওই লিটারেচার রিভিউ বলতে ওইরকম লিটারেচার রিভিউ অংশ একটা আলাদা আছে, ওই রকম হবে না, বরং আপনি একটু তুলনা করবেন, একটা কম্পেয়ার করবেন, কন্ট্রাস্ট করবেন, যে এর আগে যে আরেকজন বলেছেন এই রোগটার আরোগ্যের ব্যাপারে, উনি এইভাবে আরোগ্য করেছেন, এবং তবে উনি এই কেসটার সম্মুখীন আসলে হননি, আমি একটু ভিন্নভাবে আমি সম্মুখীন হয়েছি, রোগীর মধ্যে এই সিমটমগুলো নতুন দেখা দিয়েছিল, এবং এই সিমটম মোকাবিলা করতে গিয়ে আমি এইভাবে চিকিৎসা করেছি। এই ব্যাপারগুলো যে এটা হচ্ছে একটা ইউনিক বিষয় ছিল, যেটা আমি ওই একই রোগের ক্ষেত্রে হলেও ওই রিপোর্টে আমি আসলে পাইনি, কেস রিপোর্টে। এইভাবে আপনি একটু কম্পেয়ার করলেন আর একটা রিপোর্টের সাথে, যেটা প্রায় আপনার যে কেসটার সমমানই ছিল, বা আপনার কেসটা টপিকেই ছিল, কিন্তু
একরকম নয়, ঠিক আছে, এটা একটা ডিসকাশন হতে পারে। আচ্ছা, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট টু আদার সিমিলার রিপোর্টেড কেসেস ইন দ্য লিটারেচার, এটা তো এসে বললাম। আচ্ছা, ইফ দেয়ার ইজ অ্যানাদার পসিবল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডিসকাস হোয়াই ইট ইজ লেস লাইকলি, ঠিক আছে। তারপর অন্যান্য যে এটা কীভাবে ডায়াগনোসিস করেছেন, এটা যেটা একটু ডিফারেন্ট ছিল, একটু ভিন্ন হতে আপনি চিন্তা করেছেন, আপনি এটা উল্লেখ করলেন আর কি এই ডিসকাশন অংশে। আবার অনেকে দেখলাম যে আমি একটা কেসের উপর দেখলাম কনক্লুশন এবং ডিসকাশন একসঙ্গে লিখে ফেলে অনেকে। এটা আসলে কতটুকু জানি না, এটা স্যারের কাছ থেকে আমরা পরে জানবো। আগে আমরা দেখি যে আসলে কি কি থাকে একটা কেস রিপোর্টে। এটি ইন্ট্রোডাকশনের এটা আলোচ্য বিষয় ছিল আর কি, দ্য ইন্ট্রোডাকশন। এরপর ইন্ট্রোডাকশন যে লিখছি, ইন্ট্রোডাকশন কিন্তু আমরা শুরুতে লিখছি, কিন্তু আমরা লেখার সময় সিরিয়াল মেনটেন করতে গিয়ে আমরা প্রথমে কেস প্রেজেন্টেশনটা, ওই ফলো আপগুলা, তারপর ডিসকাশন অংশে মূলত আমাদেরকে যারা রিডার অডিয়েন্স তাদেরকে একটু শিক্ষা দেওয়া হচ্ছে যে আসলে এটা কেসটা কীভাবে ইউনিক বা কেসটা কেন দরকার, এ বিষয়ে বা কেসটা কী আমাদেরকে তুলে ধরছে, কী ইলাস্ট্রেট করছে আমাদের কেসটা, এই বিষয়গুলো ডিসকাশনে থাকে। আর ইন্ট্রোডাকশন যেটা শুরুতেই লিখতে হয়, এইটাতে কি থাকে আমরা দেখি। ইন্ট্রোডাকশনটা এতক্ষণ আমরা ডিসকাশনও করে ফেলছি, কেস প্রেজেন্টেশনও করে ফেলছি, এখন ইন্ট্রোডাকশন লিখবো আমরা। এটা হচ্ছে লেখার সিরিয়াল আর কি, তাহলে অনেকটা ইজি হয়ে যায় কেস রিপোর্ট লেখা। ইন্ট্রোডাকশন সার্ভস টু ওরিয়েন্ট দ্য রিডার অ্যান্ড প্রোভাইড এ ব্রিফ ব্যাকগ্রাউন্ড অফ দ্য সাবজেক্ট ম্যাটার। আপনি যে রোগটা আরোগ্য করছেন, এই রোগটা সম্পর্কে একটু ডিটেলস লিখতে হবে না, যে রোগটা কীভাবে মানে কী ক্ষতি করে, সাধারণত পেশেন্টের মধ্যে কী একটা সিমটম তৈরি করে। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি আলোচনা করলেন, হ্যাঁ, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টে থাকবে। ইউজ প্রেজেন্ট টেন্স ভার্বস, এবং এক্ষেত্রে আপনি অবশ্যই প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট টেন্সে আপনি ভার্বগুলো ব্যবহার করবেন, এখানে পাস্ট টেন্সে ব্যবহার করার দরকার নেই। এরপর হচ্ছে ফানেল অ্যাপ্রোচ এখানে আসবে। ফানেল অ্যাপ্রোচ বলতে ওই তিনটাকে বোঝাচ্ছে, হোয়াট ইজ নোন, কি জানা যাচ্ছে, হোয়াট ইজ আননোন, কি জানা নেই, অ্যান্ড হোয়াই দ্য স্টাডি ওয়াজ ডান, কেন এই স্টাডিটাকে, এই গবেষণাটা বা এই কেস রিপোর্টটা করা হলো আর কি। দ্য হোয়াট ইজ নোন মানে আপনি এই যে রোগটা সম্পর্কে দেখছেন, এই রোগটা সম্পর্কে আমরা আসলে কী কী জানি। তারপর হোয়াট ইজ আননোন, হয়তো এই কেসে কিছু বিষয় আছে যেগুলো আসলে অজানা, এই বিষয়গুলো তুলে ধরা। তারপর এই বিষয়গুলো তুলে ধরে, তারপর এই যে কেন এই কেস রিপোর্টটা আসলে প্রয়োজন ছিল করা, কোন বিষয়টা শেখার জন্য, ম্যানেজমেন্টটা শেখার জন্য, নাকি কোন একটা প্রেসক্রিপশন শেখার জন্য, যে এই প্রেসক্রিপশনটা এইভাবে করতে হয়, কোন বিষয়টা শেখার জন্য আসলে আমরা এই কেস রিপোর্টটা উপস্থাপন করতে যাচ্ছি, এই বিষয়টা এখানে ইন্ট্রোডাকশনে থাকতে হবে। এই তিনটা বিষয় থাকলে তাহলে একটা সুন্দর ইন্ট্রোডাকশন হয়ে গেল আর কি। প্রথমে যে হোয়াট ইজ নোন মানে ওই যে রোগটা সম্পর্কে বা যে সিমটম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, এই সিমটমটা সম্পর্কে আমরা কি জানি, এটা লেখা, এটা একটা পরিচিতমূলক একটা কথাবার্তা লেখা। তারপর হোয়াট ইজ আননোন, আসলে আর কি কি বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো, এবং এই গবেষণাটা, এই রিপোর্টটা আসলে আপনি কী নিয়ে লিখছেন, এটা একটা সংক্ষেপে একটা ব্রিফ দেওয়া, অনেকটা লার্নিং আউটকামের মতোই আর কি এটা। আচ্ছা, ইন্ট্রোডাকশন গেল। আচ্ছা, এখানে কি লিখছে, ব্রিফ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ওভারভিউ, ইম্পর্টেন্স অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য প্রবলেম, ব্যাকগ্রাউন্ড স্পেসিফাইজ, ডিফাইন এনি নলেজ গ্যাপস, হোয়াই ইজ ইউর কেস ইউনিক, হোয়াই ইজ ইউর কেস ইজ ভ্যালুয়েবল, ডিফাইন টিচিং পয়েন্টস অ্যান্ড ডিফাইন হাইপোথিসিস। আমরা এই ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা একটা ওভারভিউ লিখবো, যে প্রবলেমটা বা যে রোগটা করা হচ্ছে, এটার গুরুত্ব কী, ম্যাগনিটিউড, বা এটা কতটুকু প্রভাব ফেলে আমাদের, তাই না। তারপর ব্যাকগ্রাউন্ড স্পেসিফাইজ, তারপর এটা ডিফাইন এনি নলেজ গ্যাপস। এরপরে আপনি এখানে উল্লেখ করতে পারেন যে কি কি আমাদের আননোন, এই যে হোয়াট ইজ আননোন, ফাইনাল অ্যাপ্রোচে আমরা কী পড়ছিলাম, যে হোয়াট ইজ আননোন মানে কি কি জানার আসলে এই বিষয়ে গ্যাপ আছে আমাদের এখনও, এবং এই বিষয়টাই আপনি কিন্তু এখানে তুলে ধরছেন, তাই না। এই যে নলেজ গ্যাপটা, যেটা গ্যাপ না থাকলে তো আর আপনি কেস রিপোর্ট লিখতেনই না, এটা তো আগের রিপোর্টই যথেষ্ট ছিল মানুষ জানার জন্য। আপনি তো অবশ্যই একটা গ্যাপ পেয়েছেন, যে বিষয়টা আপনি কোনো লিটারেচার রিভিউ করে কোনো রিপোর্টে পান নাই, এবং এই বিষয়টা আপনি ইন্ট্রোডাকশনের সংক্ষেপে তুলে ধরলেন যে আমি এই বিষয়টা আসলে পাইনি, রিসার্চ করে কোনো রিপোর্টে বা কোনো গবেষণাপত্রে আমি পাইনি, এবং এই বিষয়টার এই পয়েন্টটা আমি মূলত আলোচনা করতে যাচ্ছি এই কেসে। আপনারা কিভাবে আমি এই সমস্যাটাকে, এই আননোন জিনিসটাকে নোনে নিয়ে আসলাম, এটা আপনি দেখবেন এই পয়েন্টটা। এটা যে কোনো ছোট্ট বিষয় হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আমরা নতুন যখন একটা কেস রিপোর্ট লিখছি, তার মানে অবশ্যই এই বিষয়ে হয়তো আর কেউ লেখেনি,
এটা অবশ্যই নিশ্চিত করতে হবে এবং সেই জন্য লিটারেচার রিভিউ করা আর কি। তো এই বিষয়টা একটু সংক্ষেপে লেখা ইন্ট্রোডাকশনে। ব্যাকগ্রাউন্ড স্পেসিফাইজ দ্য ডিফাইন এনি নলেজ গ্যাপস, হোয়াই ইজ ইউর কেস ইজ ইউনিক, এবং কেন আপনার কেসটা নভেল, নতুন, এটা নতুন বিষয়। তারপর হোয়াই ইউর কেস ইজ ভ্যালুয়েবল, কেন আপনার কেসটা হচ্ছে মূল্যবান। ডিফাইন দ্য টিচিং পয়েন্টস অ্যান্ড ডিফাইন দ্য হাইপোথিসিস, আপনি এই আপনার যে কী কী পয়েন্ট আপনি আসলে তুলে ধরছেন, নতুন বিষয় এগুলো তুলে ধরলেন এবং এগুলো যে আমাদের কী কাজে লাগবে এটা সংক্ষেপে। ইন্ট্রোডাকশনে তো বেশি কিছু তো লেখা লাগে না, এই বিষয়গুলো তুলে ধরলেন। তাহলে এই বিষয়গুলো যদি আপনি পরিপূর্ণভাবে যদি দিতে পারেন তাহলে একটা সুন্দর একটা ইন্ট্রোডাকশন পার্ট তৈরি হলো। ওকে, এরপরে আমরা কনক্লুশনে যাই। কনক্লুশনে একদম সিম্পল কথাবার্তা, দিস ইজ ইউর টেক হোম মেসেজ, অর্থাৎ বিদায় নেওয়ার পালা এখন। ফোকাস অন দ্য টিচিং পয়েন্টস অফ এর কেস, আপনি এখানে আপনি কি কি শিক্ষা মানে এই পর্যন্ত দিয়ে পেলাম আমরা এই রিপোর্টটা পড়ে, এই কেস রিপোর্টটা পড়ে এটা আপনি একটু সংক্ষেপে তুলে ধরলেন। সাজেস্ট এনি ডিরেকশন ফর ফিউচার স্টাডি, আপনি হয়তো একটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন, একটা পয়েন্টের সমাধান আপনি তুলে ধরেছেন, কিন্তু আরও অনেক সমাধান হয়তো আসতে পারতো বা আরও অনেক পয়েন্ট নিয়ে আরও গবেষণা হয়তো হতে পারতো। আপনি চাইলে এখানে এটা তুলে ধরতে পারেন যে অন্য কেউ চাইলে এই বিষয়ে একটু আরও ফার্দার স্টাডি করতে পারে, এই বিষয়টা আপনি কনক্লুশনে তুলে ধরবেন যদি থাকে আর কি। ইফ এনি সাজেস্ট এনি ডিরেকশন ফর ফিউচার স্টাডি, ইফ এনি যদি থাকে। গিভ এনি ফলো আপ ইনফরমেশন টু দ্য কেস দ্যাট ওয়াজ নট প্রেজেন্টেড আর্লিয়ার, এবং আপনি একটা ফলো আপ ইনফরমেশন দিলেন যে এতক্ষণ যে আলোচনা হলো এটা একটা ইনব্রিফ একটা ডিসকাশন আর কি। অথবা আপনার মানে ব্যাপার হচ্ছে কি যে কেস প্রেজেন্টেশনে হয়তো কোনো একটা বিষয় বাদ পড়ে গেল, আপনি এটা এখানে দেবেন। এটা অবশ্য কেস প্রেজেন্টেশনই দিয়ে দিতে হবে মনে পড়লেও, এটা এখানে বলা আছে নিয়ম কানুন তো কত কিছুই থাকে এই জন্য এটা লেখা আর কি। ব্যাপারটা হচ্ছে ফলো আপ ইনফরমেশন এটা এখানে কেন দিব, দ্যাট ওয়াজ নট প্রেজেন্টেড আর্লিয়ার, যেটা আগে প্রেজেন্ট করা হয় নাই। আমরা মনে পড়লে আবার আগের জায়গায় বসাই দেবো, আমি তো আগে প্রেজেন্ট করা হয় নাই এটা যদি জানতামই প্রকাশ করার আগে, তো আমি আবার বসাই দেওয়ার সুযোগ পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। এটাকে কনক্লুশন এখানে ইনক্লুড করতে হবে, এটা আমরা কেস প্রেজেন্টেশন অবশ্যই আমরা ইনক্লুড করে দিতে পারি। তারপরে এখানে যাক বলা আর কি, যদি ওই জায়গায় করতে না পারি তাহলে কনক্লুশনে লিখে দিলাম। এরপরে অ্যাবস্ট্রাক্ট। ফাইনালি এই আমরা যখন রিসার্চ পেপার যখন আমরা সাবমিট করি কোনো একটা পাবলিকেশনে, দেখবেন যে সেখানে শুধু অ্যাবস্ট্রাক্টটাই থাকে আর অন্য কিছু কিন্তু থাকে না। অ্যাবস্ট্রাক্টের একটা সংক্ষেপে পুরা ওভারভিউ লেখা থাকে এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে, যে কেসটা কী নিয়ে কীভাবে করা হয়েছে, এটা কেন ইউনিক, এটা পড়লে কি জানা যাবে, মানে সব বিষয়ে একটা ওভারঅল একটা ধারণা এখানে থাকে আর কি। তারপর আমরা দেখি এখানে আসলে কী লেখা, অ্যাবস্ট্রাক্টে কী থাকে। দিস ইজ দ্য কনডেন্সড সামারি অফ ইউর কেস, এটা হচ্ছে আপনার যে কেস রিপোর্টটা লিখবেন এটার একটা খুব সংক্ষিপ্ত একটা মানে একটা সারাংশ আপনাকে এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে, একদম প্রেসাইজ ওয়ার্ডে। এরপরে 2 নম্বর, কিপ ইন মাইন্ড দ্যাট দিস ইজ হোয়াট উইল বি ইন্ডেক্সড ইন পাবমেড ইফ ইউর ওয়ার্ক ইজ পাবলিশড, এবং মনে রাখতে হবে যে এটা কিন্তু পাবমেডে কিন্তু একটা ইন্ডেক্স করা হবে এই অ্যাবস্ট্রাক্টটা। তারা কিন্তু হয়তো পুরো রিসার্চ পেপারটা না নিলেও অ্যাবস্ট্রাক্ট অংশটা একটু ইন্ডেক্স করে এটা নিয়ে নেয় যদি আপনার ইয়েটা প্রকাশিত হয়। এবং আপনি যখন এই পাবমেড তো একটা পাবলিশার, তো এই পাবলিশার যখন দিবেন, আমরা যখন রিডাররা অডিয়েন্সরা যখন যাব তখন আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্টটাই দেখি। তো অ্যাবস্ট্রাক্ট এই কারণে একটু প্রেসেস ওয়েতে একটু নির্দিষ্ট লাইন স্পেসিং, ওয়ার্ড সংখ্যা, নাম্বার এগুলো একটু ফলো করা হয় আর কি। ইট উইল বি ইজিয়েস্ট টু রাইট দিস লাস্ট, এবং এটা আপনি সবার শেষে লিখবেন, তাহলে এটা লেখাটা সহজ হবে। আপনি কেস প্রেজেন্টেশন দিয়ে শুরু করেছেন, ডিসকাশন লিখেছেন, তারপর ইন্ট্রোডাকশন লিখেছেন, কনক্লুশন লিখেছেন, পুরা কেসটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে গেল। এখন আপনি এটাকে সামারি করলেন অ্যাবস্ট্রাক্টের জন্য, ঠিক আছে। তবে অ্যাবস্ট্রাক্টটা লিখতে গেলে যেই জার্নালে আপনি পাবলিশ করবেন বলে চিন্তা করেছেন ওই জার্নালের কিছু গাইডলাইন ফলো করতে হবে আপনাকে। তারা হয়তো বলে দিবে যে এত লাইনের ভিতর লিখতে হবে, এত ওয়ার্ডের বেশি লেখা যাবে না, এই ফন্ট দিতে হবে, তারপর একটা লাইন থেকে আরেকটা লাইনের যে লাইন স্পেসিংটা এরকম সাইজের হতে হবে, এরকম নানান একটু নিয়মকানুন দিয়ে দিতে পারে। এই নিয়মকানুনটা ফলো করে আপনারা এই অ্যাবস্ট্রাক্টটা পাঠাবেন। এবং অ্যাবস্ট্রাক্টটাই মূলত হয়তো প্রথমে পাঠাতে হয়, উপস্থাপন করতে হয়। অ্যাবস্ট্রাক্টটা দেখে অ্যাবস্ট্রাক্টটা এত সুন্দর করে লিখতে হয় যাতে অ্যাবস্ট্রাক্টটা দেখেই মনে হয়, যারা দেখেন ওনারা যারা মূল্যায়ন করেন এডিটর, তারা যদি মনে করেন যে না দিস ইজ সামথিং যেটাকে মানে একটু ভ্যালু দেওয়া যায়। তো
অ্যাবস্ট্রাক্টটা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ, এবং লাস্ট আমরা লিখবো যখন আমাদের পুরো আইডিয়া হয়ে যাবে পুরো গবেষণাটা সম্পর্কে, তখন লিখবো। লাস্ট বাক্যটা কী লেখা? ক্লোজলি ফলো দ্য জার্নালস অথর্স গাইডলাইন্স, ওই যেটা বললাম যে বিভিন্ন লাইন স্পেসিং ওয়ার্ড এটা দেখতে হবে আর কি। এবং এই অ্যাবস্ট্রাক্টে মূলত এগুলোই থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এগুলো তো অবশ্যই কীভাবে করতে হবে না করতে হবে, এই যে বিষয়গুলো আমরা একটা ওভারঅল ধারণা নিলাম, কিন্তু এই বিষয়গুলো অবশ্যই সামনের ভিডিওগুলোতে ইন ডিটেল হয়তো আসবে, আমরা তখন আবার দেখে নিব। আমরা জাস্ট এখন একটু সারফেস লেভেলের যে কোনটা কী করে না করে খায় না মাথায় দেয়, এটা একটু দেখে নিলাম আর কি এক নজরে। ইন্ট্রোডাকশন না, আমি ইন্ট্রোডাকশন এটা আচ্ছা। এরপরে টাইটেল, এরপরে আপনি লাস্টলি টাইটেল লিখবেন। টাইটেল লিখতে গেলে যে স্পেসিফিক, একদম স্পেসিফিক হতে হবে, এত বেশি লেখা তো লেখা যায় না টাইটেলে। নেম দ্য ডিজিজ, কন্ডিশন, প্রবলেম, এখানে ওই যে ডিজিজের নামটা থাকতে পারে, সিমটমটা থাকতে পারে, সমস্যা যেটা। তারপর নেম দ্য পপুলেশন, তারপর কাকে আরোগ্য করা হচ্ছে ওই আরোগ্যের কথার নামটা থাকতে পারে। তারপর স্টেট হোয়াই ইট ইজ নভেল। তারপর আপনি সংক্ষেপে যে এটা কেন ইউনিক এটা একটা লিখে দিতে পারেন এই অংশে। এটা আসলে এই একই লাইনের মধ্যে সবগুলো চলে আসবে। বাট ডোন্ট গিভ অ্যাওয়ে এভরিথিং, কিন্তু আপনি সব কিছু এখানে দিতে পারবেন না, এটা তো একটা লাইন, আপনি কিভাবে দেবেন সব কিছু এখানে, তবে সব কিছু এখানে ছেড়ে দিলে হবে না। ডোন্ট আচ্ছা, এরপরে তাহলে টাইটেলটা গেল, আর কি আছে? বি কেয়ারফুল অ্যাবাউট ক্যাচি ফ্রেজেস অ্যান্ড পান্স, আপনি খুবই মজাদার একটা ফ্রেজ ব্যবহার করে দিলেন, এটা যাতে না হয়, যেহেতু আমরা একটু মেডিকেল সায়েন্সের একটা রিসার্চ পেপার, এটা কাঠঠোকরা হোক বা যেটা হোক সমস্যা নাই, এটা যাতে একদম প্রকৃত সত্যটাকে প্রতিফলিত করে এটাকে আমাকে দেখতে হবে। ইফ ইউ মাস্ট কনসিডার ইউজিং অ্যাজ এ সাবটাইটেল, এবং এটা সাবটাইটেল হিসেবে ব্যবহার হয়তো করা যেতে পারে আর কি। তারপর ক্লিয়ার অ্যান্ড কনসাস, রিলেভেন্ট, অ্যাপিলিং, এবং এটা অবশ্যই টাইটেলটা দেখে যাতে বোঝা যায়, যে অডিয়েন্স যাতে বোঝে যে না আমার এই আর্টিকেলটা আসলে পড়া দরকার, এটা একদম ক্লিয়ার হতে হবে। এবং কনসাস বলতে মোটামুটি বেশি লাইনের তো লেখা যাবে না, বেশি শব্দ যাতে না হয়। রিলেভেন্ট হচ্ছে কেসটার সাথে অবশ্যই রিলেভেন্ট হতে হবে, যেহেতু আমি এটার কেসটা কেন ইউনিক এটাও লিখতে পাচ্ছি। তারপর কারা এটার এই পপুলেশন ভুক্তভোগী ছিল এটা লিখতে পাচ্ছি এখানে। তারপর ডিজিজ, কন্ডিশন, প্রবলেমগুলো তো অবশ্যই লিখতে পাচ্ছি এখানে। তো এগুলা লিখে বা কোন মেথডে আমরা করা হচ্ছে এখানে, এইটাও টাইটেল আমরা দিতে পারি চাইলে, তাহলে অনেকটা আপিলিং হয় আর কি। আপিলিং মানে অনেকটা যেটা রিডার পরে বুঝবে যে না এটা আমার দরকার। আচ্ছা, সুন্দর আর কি। আপিলিং গেল। এক্সাম্পলস অফ টাইটেল, যেমন এখানে কিছু টাইটেল দেওয়া আছে, যদিও আসলে হয়তো সুন্দর না সবগুলা, মনে হচ্ছে কি আমার স্টোনস অ্যান্ড মিসিং গল ব্লাডার, এটা একটা টাইটেল গেলো। ক্লোরোপ্রোমাজিন ইন্ট্রোডিউস হেপাটাইটিস একটা টাইটেল, একটা কেস রিপোর্টের টাইটেল। তারপর এটা কিন্তু পুরোপুরি আসলে হয় না, এখানে মেথড দিতে পারতো। তারপর যে আরও অনেক কিছু আছে না, যে কেন এটা ইউনিক, এটা তো দেওয়া যেতে পারতো, এখানে দেয় নাই, জাস্ট একটু দায়িত্ব সারা আর কি কোনো মতে। এনে এক্সাম্পল কিছু বাক্য দিল আর কি। আপনারা ওই যে কেস রিপোর্ট একটু গুগলে সার্চ করলে দেখবেন যে অনেক কেস রিপোর্ট আসবে, কেস রিপোর্ট পিডিএফ, হোমিওপ্যাথিক কেস রিপোর্ট পিডিএফ, হোমিওপ্যাথিক কেস রিপোর্ট পিডিএফ, একটু সার্চ করেন, দেখেন, দেখবেন যে অনেক রিপোর্ট আসবে। হয়তো রিপোর্টটা আপনি পড়লেন না, এক নজরে দেখলেন, তারপর কী অংশ আছে এক নজরে দেখলেন, আর এই টাইটেলটা দেখলেন যে টাইটেলে কী উল্লেখ করা আছে, তাহলে সহজে বোঝা যাবেন। এত পড়ার দরকার আছে নি যে এটা থাকতে হবে এটা থাকতে হবে। হ্যাঁ, আপনি সরাসরি গিয়ে একটা রিপোর্টে দেখে ফেললেন, দেখলে বোঝা যাবেন যে একটা টাইটেলে কী আছে। এত যে করে ফর্মালি এটা থাকতে হবে এটা থাকতে হবে এটা করার দরকার নেই, আপনি বেশ কয়েকটা দেখলেই তো হয়ে যাচ্ছে। ওকে, এক্সাম্পল। তারপর আমরা রেফারেন্স গেলাম। রেফারেন্স অংশে কী হবে? রেফারেন্স হচ্ছে অবশ্যই দিতে হবে বুকস অ্যান্ড প্রিন্ট অ্যান্ড টেক্সট আর রিজনেবল টু সাইট ইফ দ্য ইনফরমেশন ইজ আনলাইকলি টু চেঞ্জ। ঠিক আছে, এবং যেটা স্থায়ী তথ্য এটা অবশ্যই বইয়ে থাকবে, হয়তো প্রিন্টেড কোনো টেক্সটে থাকবে, এবং এটাই দেওয়ার চেষ্টা করতে হবে আর কি সায়েন্টিফিক লিটারেচারে। অ্যাভয়েড সাইটিং ক্লিনিক্যাল রেফারেন্স ডাটাবেস, এবং কোনো ডাটাবেস জাতীয় ক্লিনিক্যাল রেফারেন্স ডাটাবেস জাতীয় দেওয়া অ্যাভয়েড করতে হবে, যেমন আপ টু ডেটে। কেন অ্যাভয়েড করতে হবে? কারণ এই তথ্যগুলো পরিবর্তনশীল, আমরা তো শুরুতে হয়তো বলেছি যে পরিবর্তনশীল তথ্যগুলো আসলে দেওয়া যাবে না, দিতে হবে একদম যেটা স্থায়ী, আমাদেরকে সবসময় কাজে লাগতেছে
ওই বিষয়গুলো এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে অ্যাভয়েড সাইটিং লে পার্সন ম্যাগাজিন নিউজ আর্টিকেলস ব্লগস অ্যান্ড ওয়েবসাইট, এবং অবশ্যই সাইটেশনে রেফারেন্সে এই লে পার্সন ম্যাগাজিন এগুলো দেওয়া যাবে না, নিউজ আর্টিকেলস ব্লগস ওয়েবসাইট এগুলো থেকে কখনোই দেওয়া যাবে না। দিতে হবে অন্য কোনো আর্টিকেল থেকে, রিসার্চ আর্টিকেল থেকে, অথবা অন্য কোনো কেস রিপোর্ট থেকে, অথবা অন্য কোনো বই থেকে আমাদের রেফারেন্স অংশটা দিতে হবে। রেফারেন্স অংশটা হচ্ছে অনেকটা আর কি তথ্য, যে আমরা কোন কোন তথ্য থেকে আমরা এই লেখাগুলো আসলে পাইছি এই পর্যন্ত। এই যে আমি ইন্ট্রোডাকশনে কী লিখলাম, ইন্ট্রোডাকশনে রোগ সম্পর্কে একটু বর্ণনা দিলাম, তো এটা কি কোনো একটা জায়গায় লেখা আছে না ডিটেলস, তাহলে এইটা আমি রেফারেন্সে দিলাম যে আমি এই বই থেকে এই লিঙ্ক থেকে আমি এটা পেয়েছি। এরপরে আপনি কেস ম্যানেজমেন্ট করতে গিয়ে ম্যানেজমেন্টে বা ওই প্রেজেন্টেশনে গিয়ে যখন আপনি বললেন যে আমি এইভাবে আরোগ্য করেছি, তাই না, তো এইভাবে আরোগ্য করার কথা হয়তো অর্গাননে বলা আছে অথবা কোনো একটা ম্যাটেরিয়া মেডিকাতে বলা আছে, তো আপনাকে রেফারেন্স সেকশনে কি এই ম্যাটেরিয়া মেডিকার কথাটা উল্লেখ করতে হবে না? অবশ্যই উল্লেখ করতে হবে এই ম্যাটেরিয়া মেডিকার কথা। এরপরে আপনি হয়তো ডিসকাশনে অংশে আলোচনা করতে গিয়ে কোনো একটা তথ্য বা কোনো একটা বিজ্ঞান রিসার্চারের একটা তথ্য টানলেন, তো রিসার্চারের তথ্য টানলে তখন ওই রিসার্চারের যে আর্টিকেলটা ছিল বা লেখাটা ছিল বা তার বই ছিল তার প্রিন্টেড, তো ওই প্রিন্টেড বইটা আর্টিকেল রিসার্চ আর্টিকেলের রেফারেন্স দিতে হবে না, এগুলো অবশ্যই এখানে রেফারেন্সে দিতে হবে। অথবা আপনি কোনো একটা উক্তি দিলেন কোনো একটা বই থেকে, কোনো একটা রিসার্চ পেপার থেকে, তো সেই উক্তিটা কোন বই থেকে দিলেন এটা রেফারেন্স অংশে লিখতে হবে না? যে উক্তিটা দিলেন সরাসরি ওইটারে বলে সাইটেশন, আর রেফারেন্স হচ্ছে আপনি কোন উৎস থেকে লিখেছেন, এটা একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড এপিএ স্টাইল আছে, নানান রকম স্টাইল আছে, এপিএর আবার নানান রকম স্টাইল আছে আমেরিকা, এগুলোও মূলত অনেকে ওই যে ঠিক করে, ওই যে আমরা এর আগে একটু আগে বললাম না স্লাইডে ICJME সংগঠনটা, এটাও মূলত এটাও সম্ভবত ঠিক করে ওরা এই কীভাবে রেফারেন্স লিখতে হয়। তো আমরা রিসার্চ পেপার আর রেফারেন্স দিতে পারি, কিন্তু ম্যাগাজিনকে দেবো না, নিউজ আর্টিকেলকে দিব না, ব্লগসকে দিব না, ওয়েবসাইটকে দিব না, তারপর আপ টু ডেটের মতো যেগুলো পরিবর্তনশীল ইনফরমেশন ডাটাবেস আছে সেগুলোতে দিব না, দিব হচ্ছে একদম ইউনিক একদম স্থায়ী যে তথ্যগুলা সেগুলো আমরা দেবো রেফারেন্স অংশে। ওকে, এরপরে রেফারেন্স গেল ফোকাস অন ল্যান্ডমার্ক অ্যান্ড সেমিনাল আর্টিকেলস অ্যান্ড দ্য মোস্ট রিসেন্ট জার্নাল পাবলিকেশন, এবং অবশ্যই আপনারা রেফারেন্স লিখতে গেলে রিসেন্ট জার্নাল পাবলিকেশনের উপরে ফোকাস করতে বলা হয়েছে, একদম রিসেন্টলি যেটা পাবলিশ হয়েছে, এবং এটা অবশ্যই জার্নাল পাবলিকেশন, তার মানে কি অবশ্যই এটা রিসার্চ পেপার গবেষণাপত্র, আবার এটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, তাহলে তো আরও গুরুত্বপূর্ণ, তাই না? আমরা রিসেন্ট থেকে একটু ওল্ডের দিকে যাব, এরকম একটা বলা হয়েছে আর কি। আর ওল্ডগুলা নিলে অবশ্যই যেগুলো মানে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, তাহলে তখন তো ওল্ড ইজ গোল্ড হয়ে যাবে, তাই না? ওল্ড ইজ গোল্ড যখন ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে আমরা এটা পাইলাম, তার রিসেন্ট জার্নাল পাবলিকেশনগুলো নেওয়া দরকার। এরপর লাস্ট বাক্য কি লেখা, ডোন্ট সাইট ফ্রম অ্যান আর্টিকেল দ্যাট ইউ হ্যাভ নট পার্সোনালি রেড, এবং যেটা আপনি নিজে পড়েন নাই সেটা থেকে কখনোই সাইটেশন দিবেন না, সেখান থেকে কখনো উক্তি আনবেন না, এবং সেটা রেফারেন্স অংশে উল্লেখও করবেন না যেটা আপনি নিজেই পড়েননি। এটা হচ্ছে কথা। এই যে এই জেনারেল ইনফরমেশনগুলো এগুলো দেওয়া, তাই না? এগুলো তো তাহলে কী মনে হয়, এগুলো কি ইন্ট্রোডাকশনে আসতে পারে না, প্রথম ভিডিওতে আসতে পারে না, কঠিন কিছু এগুলা? অবশ্যই না। রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে কিছু, আপনি যখন একটা বড় গবেষণাপত্র দেখবেন তখন দেখবেন যে 100টা রেফারেন্স দেওয়া লাগতেছে, 50টা 60টা 70টা, তো এগুলো সিরিয়ালি মেনটেন করা, এগুলো লেখা, এগুলো মেনটেন করার জন্য কিছু ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, অ্যান্ড নোট আছে, রেফওয়ার্কস আছে, জোটারও আছে। আর সম্ভবত যে আমাদের যে রিসার্চ বেসিক যে রিসার্চ পেপারগুলো আমাদেরকে শেখাচ্ছেন ওইখানে জোটারো সম্পর্কে বলা আছে। আমি তো প্রথম 2টা ভিডিও দেখেছিলাম, তো ওখানে জোটারো সম্পর্কে উনি বলেছিলেন, আমি যতটুকু দেখলাম। ওকে, নো টাইম ফর ব্রেক, নেওয়া যাবে না, আর একটু বাকি আছে। আচ্ছা, তাহলে আমরা রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার কিছু 3টা নাম জানলাম, রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার, এন্ডনোট, রেফওয়ার্কস, জোটারো। ওকে, রেফারেন্সিং রিসোর্স, এই কিছু রিসোর্স আছে কোথা থেকে রেফারেন্স আসলে করা যায়। আই অলসো রিকমেন্ড দ্য লাস্টের বাক্যটা, আই অলসো রিকমেন্ড দ্য AMA ম্যানুয়াল অফ স্টাইল চ্যাপ্টার 3 অ্যাজ এ ইউজফুল রিসোর্স ফর রেফারেন্স। এই যে বললাম যে APA স্টাইল আছে, AMA ম্যানুয়াল স্টাইল আছে, নানা রকম স্টাইল আছে, এটি মূলত ঠিক করে দ্য US ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ মেডিকেল জার্নাল এডিটর্স হ্যাভ কম্পাইল স্যাম্পল রেফারেন্স ফরম্যাটস ফর এ ভ্যারাইটি অফ প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া। তারা অনেক কম্পাইল করেছে বিভিন্ন রেফারেন্স কীভাবে লিখতে হয়। আচ্ছা আচ্ছা, এখানে কিছু রিসোর্স দেওয়া আছে, আপনারা চাইলে যে আপনাকে দেখিয়েছিলাম না আপনাকে যে কীভাবে করতে হয়,
সিলেক্ট করতে হয় কীভাবে, এই গুগল লেন্সে গিয়ে। তো এটা স্ক্রিনশট নিয়ে এভাবে গুগল লেন্সে নেবেন, লিঙ্কগুলো কপি করবেন, পেস্ট করবেন, তারপর আর্টিকেলগুলো আসবে, এগুলো এক একটা রিসোর্সের লিঙ্ক দেওয়া, তারপর এগুলো সম্পর্কে টপিক সম্পর্কে জানতে পারবেন। টপিকটা কি, প্রথম লিঙ্কটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট পাবলিশিং টিপস ফ্রম বোস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, এটা নিয়ে একটা আর্টিকেল। তারপর প্লেজিয়ারিজম অ্যান্ড টেক্সট রিসাইক্লিং এথিক্স নিয়ে একটা কিছু লেখা আছে, সুন্দর লেখা, এটা আর্টিকেল। অনলাইন প্লেজিয়ারিজম সেলফ চেক প্রোগ্রাম নিয়ে একটা আর্টিকেল আছে, এটা দেখলেন। ওকে, তারপর আরও কিছু যে জার্নাল ফাইন্ডার সফটওয়্যার, এই নিচের ওয়েবসাইটে গেলে জেনে গেলে জেন বা জার্নাল অথর নেম এস্টিমেটর, তারপর রিসার্চ গেটে গেলে আপনি জার্নাল অনেক ফাইন্ডিং সফটওয়্যার পাবেন, জার্নাল কীভাবে খুঁজে বের করতে হয়। এছাড়া আমরা ওই মূল রিসার্চ পেপারের ভিডিওগুলো যখন দেখবো তখন তো অবশ্যই এগুলো দেখবো, তাই না, যে কীভাবে বের করতে হবে। আমরা প্রথম 2টা ভিডিও তো সম্ভবত দেখে ফেলেছি এগুলো, জার্নালস অ্যাকসেপ্টিং কেস রিপোর্টস, এবং কীভাবে যেগুলা এখানে মূলত যে কেস রিপোর্ট পাবলিকেশন জার্নাল, মানে জার্নালস অ্যাকসেপ্টিং কেস রিপোর্ট, কোন জার্নালগুলো আসলে কেস রিপোর্ট অ্যাকসেপ্ট করে, এটা আপনি এই লিঙ্কে গেলে পাবেন। দ্য search.google.com সাইট কেস রিপোর্ট পাবলিশ জার্নাল, এই আর্টিকেলটাতে গেলে আপনারা দেখতে একটা জার্নাল লিস্ট দেখতে পাবেন যে আসলে কারা কেস রিপোর্ট, আমরা যে কেস রিপোর্ট লিখবো তা আমরা পাবলিশ করতে হবে না, তো এগুলো কারা কারা নেয়, কোন পাবলিশার নেয়, কোন জার্নালগুলো নেয়, এটা দেখার জন্য এই লিঙ্কে আপনি যেতে পারেন। আচ্ছা, এরপরে লাস্ট হচ্ছে রিকমেন্ডেশন ফর দ্য কন্ডাক্ট রিপোর্টিং এডিটিং অ্যান্ড পাবলিকেশন স্কলারলি ওয়ার্ক ইন মেডিকেল জার্নালস অ্যাভেলেবল, এই যে একটা লিঙ্ক দিয়ে দিল যে কীভাবে এগুলো জানতে পারি। আচ্ছা, তারপর আর কি আছে, ইট গোজ উইদাউট সেইং, অর্থাৎ বলার আর অপেক্ষা রাখে না, এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলো কিছু জেনারেল কথাবার্তা, টিপস। যে নো প্লেজারিজম, অবশ্যই আমরা একটা গবেষণাপত্র লিখবো, কিছু পত্র লিখবো, এখানে প্লেজারিজম করা যাবে না। প্লেজারিজম মানে কি, এই যে হুবহু তুলে ধরা কারো একটা উক্তি বা কারো একটা এবং তাকে আমি ক্রেডিট দিলাম না, সাইটেশন দিলাম না যে উনি বলেছেন এই কথা, সরাসরি ওর লেখাটা তুলে দিলাম। এবং হয়তো আমি অন্যভাবে পরোক্ষভাবে তুলে দিলাম এর কথাটা, ওনার কথাটা প্যাসিভ সেন্সে তুলি বা অ্যাক্টিভ সেন্সে তুলি, যেভাবেই তুলি, কিন্তু ওনার নামটা যদি উল্লেখ না করি তাহলে অবশ্যই এটা প্লেজারিজম হয়ে যাচ্ছে। রিড দ্য রেফারেন্সেস ইউর সেলফ, ওকে। এবং আপনি যখন আর্টিকেল একটা পড়বেন, রেফারেন্সগুলো যেগুলো দিবেন এগুলো তো অবশ্যই নিজে পড়বেন। লুক এট দ্য এডিটর্স কমেন্টস, আপনি যখন একটা সাবমিট করবেন আপনার কেস রিপোর্টটা যে নিয়ে যে কমেন্ট করবে এডিটররা, সম্পাদকরা, কী কী ভুল আছে না আছে এগুলো অবশ্যই দেখবেন। এবার বাই দ্য অথর্স ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনি যখন অ্যাবস্ট্রাক্ট লিখতেছেন তখন অ্যাবস্ট্রাক্টের একটা ওই কিছু ইনস্ট্রাকশন মানা লাগতেছে, তাই না, যে এটা লেংথ কেমন হবে, স্টাইল কেমন হবে, ফরম্যাট কী, ফিগার্স কী। আপনি যখন পাবলিশারে জার্নালে পাবলিশ করবেন, জার্নালের থেকেও একটা সেট করে দেওয়া আছে যে কী ফরম্যাট, কী ফিগার্স, কী স্টাইল, কী লেংথ আমাদেরকে রিপোর্টে লিখতে হবে। তারপর অবশ্যই কারেক্ট গ্রামার কারেক্ট করতে হবে। আপনি যদি এখানে উনি মজা করে বলেছেন যে আপনিও তো নিজে জানেন না গ্রামার, আপনি নিজে ডাক্তার মানুষ, ঠিক আছে, যিনি জানেন তার কাছ থেকে আপনি সংশোধন করে নেবেন এটা। এছাড়াও বর্তমানে গ্রামার সংশোধন করার তো কুইলবোটের মতো বা আরও অনেক অনলাইন রিসোর্স তো আছেই আমাদের বন্ধু। ওকে, ডোন্ট ওভারস্টেট ইউর কেস। তারপর আপনার এই কেসটাকে কী করবেন না, ওভারস্টেট করা বলতে এখানে কী বোঝাচ্ছে বলে গেলাম, সাবমিট টু মোর দ্যান ওয়ান জার্নাল এট এ টাইম। তারপর আপনি এক জার্নালের বেশি আসলে সাবমিট করবেন না আপনি একই সময়ের ভিতরে। এটা অবশ্যই একটা এথিক্সের বিষয়, এটা মোটেও করা যাবে না, সাবমিট টু মোর দ্যান ওয়ান জার্নাল, অর্থাৎ একটা জার্নালের বেশি ইয়াতে দেওয়া যাবে না, একই সময় একটা ইয়াতে দিতে হবে। ওকে, আপনি আমি যে একটা সাবটাইটেল চালু করলাম, এই যে উপরের কর্নারে ডান সাইডে কর্নারে দেখবেন যে সিসি লেখা আছে, সিসিতে ক্লিক করলে দেখবেন যে কথাবার্তাগুলো অটোমেটিকলি জেনারেটেড হচ্ছে আর কি। তা উনি যা বলছেন তা কিন্তু এই যে লেখা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ইউ মেক দোজ চেঞ্জেস, উনি কথাগুলো বলতেছেন। সাবমিটেড ব্যাক ইনফরমেশন উই ডোন্ট নো টু ট্রাই টু অ্যাভয়েড বাই দ্য অথার্স। ওকে, এরপরে দেখি উনি কী বলেন। ওকে, ইউর কনক্লুশন ম্যাচ। আচ্ছা, এখানে ডোন্ট ওভারস্টেট ইউর কেস বলতে বোঝাচ্ছেন যে আপনি যে ডেটাগুলো দিচ্ছেন এটার সাথে অ্যাকচুয়াল ডাটার সাথে আসলে ম্যাচ করে, ঠিক আছে, উল্টাপাল্টার সাথে না হয়, এই ব্যাপারটাই আসলে উনি বলেছেন, ডোন্ট ওভারস্টেট ইউর কেস। ওকে, তাহলে আমরা একটু পরে যাই।
এবার আইআরবি অ্যাপ্রুভাল ইউএল, এটা কি লাস্ট বোধহয়। আচ্ছা, নিডস টু গো থ্রু আইআরবি, সাবমিটেড অ্যাজ কেস রিপোর্ট। আচ্ছা, ইফ 5টা কেসের নিচে হলে উইল বি ওয়েবড, ইয়া করা হবে। এখানে আইআরবি হচ্ছে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড, অর্থাৎ আপনি যখন একটা গবেষণা পরিচালনা করবেন তখন ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড থেকে অনুমতি নিতে হয়। যেমন বাংলাদেশ ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড হচ্ছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটের অধীনে আইআরবি আছে এবং ওখানে সম্ভবত 11 জন মেম্বার রয়েছেন। তো এই বিষয়গুলো আসলে এখন আমার আপাতত দরকার পড়ছে না। এটা জাস্ট একটু এতটুকু জেনে রাখেন যে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড বলে একটা জিনিস আছে যেখান থেকে গবেষণা পরিচালনা করতে গেলে অনুমোদন নিতে হয়। আপনারা যদি একটু গুগলে সার্চ দেন যে গবেষণা নীতিমালা 2025 নিপোর্ট, যে জাতীয় জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটার সংক্ষেপ বলে নিপোর্ট লেগে সার্চ দিলে, জাতীয় গবেষণা নীতিমালা 2025 নিপোর্ট লেগে সার্চ দিলে দেখবেন যে একটা পিডিএফ পাবেন। এই পিডিএফটাতে দেখলে দেখবেন যে কীভাবে আইআরবির কাছে, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের কাছে কীভাবে আবেদন করতে হয়, সেই আবেদনে কী কী তথ্য থাকতে হয় কেস রিপোর্টের, সেটা আপনারা আসলে পেয়ে যাবেন। তবে এটা আপাতত তো হয়তো ইন্ট্রোডাকশন পার্টের জন্য তো দরকার পড়ছে না, কিন্তু সামনে আমরা এখন টার্গেট হচ্ছে কেস লেখাটা শেখা, তো এটা দরকার পড়ছে না। তারপরও যেহেতু ব্যাপারটা স্লাইডটা আছে, এই কারণে আপনাকে একটু জানানো আর কি। আপনার আপাতত শুধু আইআরবি বলে একটা জিনিস আছে, এটা জেনে রাখেনি আর কি। আর ইউএল বলতে এখানে সম্ভবত ওই যে ইউনিভার্সিটি অফ, এটা ওনাদের ইউনিভার্সিটিটা বোঝাচ্ছেন আর কি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেও কিন্তু আইআরবি থাকে। আবার টোটাল বাংলাদেশেও একটা আইআরবি আছে, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড। বাংলাদেশের জনসংখ্যা বা স্বাস্থ্য সংক্রান্ত যে গবেষণাগুলো, এগুলা ওনারাই মানে পরিচালনা করে, দেখভাল করে, এবং এখান থেকে অনুমোদন আনতে হয় আইআরবিতে। অনুমোদন এনে একমাত্র আমরা ক্লিনিক্যাল ট্রায়ালগুলো হয়তো করতে পারি আর কি। ব্যাপারটা আমি তাই বুঝেছি। ওকে, তাহলে অনেকটা তো আমরা শেষের পথে চলে আসছি। রেকর্ড তো করলাম, আবার গ্রুপ ইনপুট মানে গ্রুপের ডিসকাশনে চলে গেছেন উনি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা এই ভিডিওটা দেখেন, কেমন লাগলো জানাবেন, আর আশা করি অবশ্যই এটা কিছুটা হেল্পফুল হবে। আমার যতটুকু ভাষা জ্ঞান আছে, ভাষা জ্ঞানটা দিয়েই একটু আলোচনা করলাম, যাতে ইন্ট্রোডাকশন টু রাইটিং কাজটা একটু আপনাদের কাছে সহজ হয়। এবং আপনারা অবশ্যই একটু নিয়ম অনুযায়ী দেখবেন। আপনাদের জন্য যে মৌলিক রিসার্চ, যেগুলো বেসিক রিসার্চের যে ভিডিওগুলো অলরেডি 2টা দেখে এই গ্রুপে এসেছেন, বাকিগুলো দেখার জন্য তো আমিও এই গ্রুপে নতুন আসছি। আমি 7 দিন সময় নিয়ে ওই গ্রুপের যে ভিডিওগুলো, রিসার্চের ভিডিওগুলো আমরা দেখবো। পাশাপাশি যে আমরা 6 দিন সময় পাচ্ছি রাইটিং রিপোর্ট, 5 দিন সময় পাচ্ছি, 6ষ্ঠ দিনের মাথাতে পরীক্ষাতেই আমরা এই রাইটিং কেস রিপোর্টের ভিডিওগুলো দেখব। তো আমাদের অনেকটা কিছুটা হয়তো হালকা চাপ যাবে, চাপটা যদি একটু সহ্য করতে পারি তাহলে অবশ্যই আমাদের ইনশাআল্লাহ একটু ভালো কিছু হবে আর কি। তো আমরা পাশাপাশি এই রাইটিং কেসের কিছু ভিডিও, পাশাপাশি মূল রিসার্চের যে ভিডিও 1 সপ্তাহ সময় ধরে আমরা একটু দেখতে থাকি আর কি। তো ওই দুইটা করে একসঙ্গে দেওয়া হবে ওগুলা, আর কেস রিপোর্টারগুলো দেওয়া হবে একটা করে, যেটা 6ষ্ঠ দিনের মাথায় পরীক্ষা হবে। আর যেটা দুইটা করে দেওয়া হবে মূল রিসার্চে, যেটা আমরা অলরেডি 2টা দেখে এসেছি, ওইটা 8ম দিনের মাথায় পরীক্ষা হবে। 7 দিন আমরা সময় পাবো দেখার জন্য। তো আমরা এগুলো দেখতে থাকি, বোঝার চেষ্টা করতে থাকি। ইনশাআল্লাহ একসময় স্যারের দেওয়া ডেডলাইনের ভিতরে, সায়েন্সের দেওয়া ডেডলাইনের ভিতরে আমরা অবশ্যই মোটামুটি মানের একটা কেস রিপোর্ট লিখতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।